আচ্ছা, দেখো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো, যার সাথে বাংলা ব্যাকরণের প্রায় সকল বিষয় জড়িত হয়ে যায়। বুঝতে পারছো, প্রায় সকল বিষয় জড়িত হয়ে যায়। এবং ইতোমধ্যে তোমাদের বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, নানা সময় তার থেকে প্রশ্ন হয়, সেগুলো নিয়ে কথা হয়েছে। ফলে তোমরা আজকে ব্যাকরণের অন্য অন্য জায়গাকেও স্মরণ করতে পারবে। সবার যে একটা কানেকশন, অপপ্রয়োগ অপপ্রয়োগ মানে হচ্ছে ব্যাকরণের যার যে নিয়মটা আছে, তুমি সেটাকে যখনই ঠিকভাবে প্রয়োগ করতে পারছো না, তার মানে ওটা অপপ্রয়োগ হয়েছে। এখন অপপ্রয়োগটা তাহলে কি? অপশব্দের সাথে তোমাদের বেশ পরিচয় আছে। তোমরা অপরাধের সাথে পরিচিত আছো, তোমরা কি অপসংস্কৃতির সাথে পরিচিত আছো, তাই না? অপ এমন একটা শব্দ, প্রায় সকল শব্দকে সে নেতিবাচক করে দেয়। সুতরাং এখানে প্রয়োগটাও ভুল প্রয়োগ অর্থে এসেছে। অপপ্রয়োগ মানেই হচ্ছে আসলে ভুল প্রয়োগ, এখানে প্রয়োগে ভুল হয়েছে। ঠিক আছে। এখন প্রয়োগে ভুল হয়েছে, সেটি দুটো ধরনের হতে পারে। দেখো, আমরা যে কথাটা লিখছি আর কি, একটা হচ্ছে সঠিক বা শুদ্ধ, একটা অশুদ্ধ বা ভুল। শব্দের ভুল ব্যবহারটা, মানে আমরা চাচ্ছি কি বলতো, এই অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা যে কথাটাকে রাখবো সেটি হচ্ছে, আমি তো কলম উঠাতে পারছি না, কারণ কি কিনা বল। স্যার খুঁজছিলেন কি আমাকে? মানে আমার যে কলম সাধারণত উঠাই, ওটাকে উঠাতে পারছি না। দেখ ওটা যেটা খুঁজে উঠেছে। না পারলে স্যার আপনি হচ্ছে স্যার ওই যে পাওয়ার পয়েন্টটা একবার নতুন করে আবার ওপেন করেন। হম, দেখি এখন একটা পাইছি, এটা দেখি তোমাকে দাগাদাগি করতে থাকি। আচ্ছা, এটাতে দেখলাম যে লিখতে বেশ মজাই আছে। বিষয় হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা ব্যবহারটা ভুল হয়েছে, প্রয়োগটা ভুল হয়েছে। সেটা কেমন? উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে স্পষ্ট করতে পারো। ওকে, এই হ্যাং হয়ে পড়ছে যে। স্যার কোথায় হ্যাং হচ্ছে, মানে আপনার ডিভাইস হ্যাং হচ্ছে নাকি হম হম, পাওয়ার তাই তো পয়েন্ট? মনে হলো। আচ্ছা স্যার, আবার নতুন করে ওপেন করেন, দেখুন কি হয় ওপেন আমাদের করেছি। সমাধান। হ্যাঁ, এবারে আর হ্যাং হচ্ছে না। বলছি যে যখন ব্যাকরণগত আর অর্থগত ভুল হয়, দুই ধরনের ভুল, আমরা অনেক সময় দেখবো যে শব্দে, বাক্যে শব্দটা ঠিক আছে, বলে এই শব্দ তো আমরা ব্যবহার করি সবসময়, কিন্তু ভুলটা কি? হুম। সুতরাং এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে সঠিক শব্দ হলেই যে সেখানে ভুল নেই, সেটি কথা নয়। সঠিক শব্দ হলেও সেখানে ভুল হতে পারে। আর অশুদ্ধ শব্দ হলে তো সে ভুল তো একটা স্বাভাবিকভাবেই ধরার ব্যাপার। তার মানে আমাদের ব্যাকরণিক জায়গাটিও দেখতে হবে, সাথে সাথে ওই তার ব্যবহারের অর্থগত ভুলটা আছে কিনা এটাও দেখতে হবে। এলে একেবারে মেইন যে জায়গাটা আমাদের আহ, মাথায় রাখতে হবে এই টেকনিকটা। এরপরে আমরা একটু দেখবো যে কি কি ধরনের ভুল হতে পারে। যেমন দেখো, আমরা তো এই যে আমি গর্ববোধ করছি, এর কোন শব্দতে কি কোনো ভুল আছে? কোন শব্দতে কিন্তু কোনো ভুল নাই, খেয়াল করো। এখন গর্ববোধ করছি মানে তো আসলে আমি তোমার জন্য গর্ববোধ করছি, এমন হতে পারে। এখন এই বাক্যটাকে যখন তুমি ইংরেজিতে বলতে চাচ্ছ, তখন দেখবে যে তুমি ব্যবহার করছো আই এম প্রাউড অফ ইউ। এখন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করছো ইংরেজিতে। ফলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করলে আমরা দেখব যে, দেখো, সে সিলেক্টেড, এই কথাটা যদি তুমি বলো, তাহলে সে নির্বাচন, এই কথা কি বলতে পারবা? তোমাকে তখন বলতে হবে সে নির্বাচিত, অ্যাডজেক্টিভ পরিণত করে ফেলছো। ঠিক আছে। তুমি বলতে পারছো, বলছো যে সে এডুকেটেড, মানে কি বলতে পারছো? শিক্ষিত। অর্থাৎ শব্দটি অ্যাডজেক্টিভ পরিণত হয়। এখন সেই জায়গা থেকে আমি গর্ববোধ করছি, আমাদের স্বাভাবিকভাবে বলার ক্ষেত্রে কোনো ধরনের ভুল মনে হয় না। কিন্তু ওটা আসলে ওই যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেটা একদিকে ইংরেজিতে ভার্বের পাস্ট পার্টিসিপেল, অন্যদিকে
আহ, নিজের যে একটা আহ, এই যে বোধ করা বা হওয়া, এই কথাগুলো প্যাসিভ হয়ে আসে, ফলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় এই শব্দগুলো। সুতরাং আমরা তখন সেখানে ব্যবহার করবো যে আমি গর্বিত বোধ করছি। কই, কি ব্যবহার করবো? যে শুদ্ধ প্রয়োগে যেটি বলবো, আমরা বলছি শুদ্ধ প্রয়োগ হতে গেলে আমাদের শুদ্ধ শব্দ লাগবে এবং শুদ্ধ প্রয়োগ লাগবে, দুই দিকে শুদ্ধতা থাকতে হবে। দেখো তো ব্যাপার ধরতে পারছো কিনা? শব্দটাও শুদ্ধ, প্রয়োগটাও শুদ্ধ। কিন্তু অপপ্রয়োগ মানে হচ্ছে প্রয়োগটা অশুদ্ধ, সেখানে শব্দ শুদ্ধ হতেও পারে, শব্দ শুদ্ধ নাও হতে পারে। ঠিক আছে ব্যাপারটা? ঠিক সেই কারণে আমরা যখন এই শুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ এখানে করব, আমরা বলবো যে তখনই আমাদের কথাটা আমি গর্বিত বোধ করছি। এখন আমাদের প্রচলিত যে শব্দগুলো আছে সেখানে আমরা ভুল যা আমাদের স্বাভাবিকভাবে মুখে আছে ধরতে পারি না অনেক সময়। এইভাবে আমরা পড়তে যে যে ভুলের জায়গাটা হতে পারে সেটা আমরা দেখব। সাথে সাথে আমরা বলতে চাচ্ছি যে ব্যাকরণের যে জায়গাগুলো আছে সেটা আমরা আবারও মনে করব। যেমন দেখো, তোমরা ইতোমধ্যে ব্যাকরণিক শব্দ শ্রেণী করেছ, তাই না? এখন ব্যাকরণিক শব্দ শ্রেণী যদি দেখো, ধরো এই বাক্য তো আমরা সবাই বলতে অভ্যস্ত যে সে সাক্ষী দিয়েছে, সে আমার পক্ষে সাক্ষী দিয়েছে, বা সে তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে। এই কথাই আমরা সাধারণত বলতে অভ্যস্ত। এখন সাক্ষী শব্দে কিন্তু কোনো ভুল নেই আছে, স্বাভাবিকভাবে সাক্ষী শব্দটাই কোনো ভুল নেই। কারোর একজন মাইক্রোফোন অন আছে এবং সাউন্ড হচ্ছে। এনামুল একটু দেখো তো, এনামুল দেখতে পাচ্ছ? আচ্ছা, অফ হয়েছে, তোমরা শুনতে পাচ্ছ স্যার, আমাকে? এনামুল বাইরে মাইক্রোফোন হ্যাঁ, একটু অন করা মাইক্রোফোনটা আছে। অফ করে নাও আর একটু কথা এদিকে বলো। আমাদের খুব বেশি না এটা, এখানে তোমাদের প্রায় সকল কিছুই জানা আছে। আমরা জাস্ট একটু জুড়ে দেবো যে কিভাবে খেয়াল রাখতে হবে। দেখো, এখানে একটা শব্দ ভুল নেই, তোমার বিরুদ্ধে সাক্ষী। কিন্তু আমরা বলতে চাচ্ছি কি আসলে? যে দেয় আর যা দেয়, শব্দ কিন্তু দুইটা। বলছে যে দিয়েছে সে হতে পারে সাক্ষী, কিন্তু সে যা দেয় বা সে যা এক্সপ্রেস করে বা সে যে প্রমাণগুলো নিয়ে আসে, হুম, এই জন্য সাক্ষী প্রমাণের ভিত্তিতে কথাটি নয়। কথাটা প্রমাণ যে কথাটা, তার সাথে আসলে সাক্ষ্য শব্দটা তাই, অর্থাৎ সাক্ষীর প্রদত্ত যে ভাষ্য, সেটি আসলে সাক্ষ্য। এখন আমরা লিখছি যে বিশেষ্যের অপপ্রয়োগ, অর্থাৎ বাক্যের ভিতরে আমি যে বিশেষ্যটাকে ব্যবহার করতে চাচ্ছি, সেই বিশেষ্যটার ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক বিশেষ্যের দিকে যে, ব্যক্তির দিকে যে বস্তুবাচক বিশেষ্যকে এড়িয়ে গেছি। ওতে আমাদের ভুল প্রয়োগের মাধ্যমে কাজ সেরে যায়, কিন্তু বাক্যের ভুল কিন্তু রয়ে যায়। ঠিক আছে? ফলে আমরা এবার বুঝলাম যে আমরা বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ্য ব্যবহার করছি, সেই বিশেষ্য পদটা ঠিক আছে কিনা বিশেষ্য পদের ক্ষেত্রে বাক্যে হতে পারে। যেমন তোমাকে যদি এবার বাক্য বলা হয়, আমি এখানে উদাহরণ লেখা হয়নি, হয়তো লেখা থাকলে তোমার জন্য সুবিধা হবে, তবে উদাহরণ ব্যবহার করলে তোমরা একটু বলার চেষ্টা করবে। যে যদি বলতাম যে দৈন্যতা থেকে আসে আসুক, দুঃখ কি বা তাহে। দেখো তো কি ধরনের ভুল তোমার মনে হতে পারে, অথবা মনে হচ্ছে যে দৈন্যতাই অভিশাপ। আচ্ছা, দৈন্যতা যদি তোমরা নতুন শুনে থাকো সে কথা ভিন্ন, বললাম দারিদ্রতাই অভিশাপ। কি ধরনের ভুল মনে হচ্ছে তোমার কাছে? দারিদ্রতা এখানে ওই যে জ আর হচ্ছে তা প্রত্যয় একসাথে হবে হ্যাঁ, না। এখন কোথায় শিখেছিলে এটা? প্রকৃতি বাংলা প্রত্যয়। বানানের ক্ষেত্রে জেনেছিলাম, প্রত্যয় গঠনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম, শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠনের ক্ষেত্রে, যে আমরা হয় দরিদ্রতা লিখতে পারি অথবা দারিদ্রতা লিখতে পারি, কি দারিদ্র লিখতে পারি। তাহলে এখন তুমি কিন্তু বলতে শুনবে অনেককেই দারিদ্রতা একেবারেই মানে নির্বিঘ্নে তারা ব্যবহার করে যাচ্ছে না।
শুনতে শুনতে এখন কেউ এতদিন ধরে শুনতে শুনতে হয়তো ভাববে যে ও এইটাই তো ঠিক। আবার কেউ কেউ ভাষার উন্মুক্ততা যেটাতে ভাষাকে কখনো কিছু দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না, এত বলে তাহলে শ্রদ্ধা শুদ্ধির জায়গাটা থাকবে না? শ্রদ্ধা শুদ্ধির জায়গাটা তো থাকতে হবে। দারিদ্রতা তুমি বললে, তুমি যে দরিদ্রতা বা দারিদ্রই অভিশাপ এটা বলতে চাচ্ছ তা বুঝতে আমার সমস্যা হচ্ছে না। কিন্তু লার্নিং এর জায়গায় তুমি একটা প্রয়োগ ভুল করেছো। ঠিক আছে? এখন বলছে কারণ এটা আমরা এই জনের মানুষজন সবাই দারিদ্রতা শব্দটি হাজার বছর ধরে ব্যবহার করছি, আর আপনি আজকে আসে একদিনে ব্যাকরণের বিশ্লেষণে এই শব্দকে ভুল বলে দিচ্ছেন, ও আমরা মানবো না। এটা একটা কথা হতে পারে, কিন্তু লার্নিং এর জায়গায় সেটি জায়গা কিন্তু থাকবে না। হুম। ভাষার ব্যাকরণ তৈরি হয়, সেটি ঠিক আছে, কিন্তু ভুল ভাষার ব্যাকরণও তো ভুল হবে। মানে আমি বলছি কিন্তু ব্যাকরণটা ভুল হয়ে যাবে তা না। তুমি যদি ভুল ভাষা বলো তাহলে ব্যাকরণে একদম ভুল শব্দটি যাবে, তার সমস্যা নেই, দেখ এখানে এই ভুল আছে। সুতরাং শুদ্ধ জায়গা থেকে তোমাকে বিশ্লেষণ করলে বুঝতে হবে যে আমি অধিককাল ধরে চলা, এতদিন ধরে চলা, আমি সেই জন্মের সময় থেকে জানছি, আমি তার বিরুদ্ধে সাক্ষী দেব। আর আজকে হুট করে এসে কোন যে সাক্ষ্য দেবো হবে? পরিবর্তিত হয়ে যেতে হবে, শোনার সাথে সাথে বুঝে ফেলতে হবে। এবং সাথে সাথে আমি তোমাকে বিশেষের জায়গা অপপ্রয়োগ কথাটি কেন রেখেছি, তুমি যেন বাক্য পড়তে যে ওই জায়গাটায় তুমি একটা টার্গেট ফেলতে পারো, যে এখানে কোনো ভুল আছে কিনা দেখি কি বলতে চাচ্ছে। এই হচ্ছে এই জন্য নামকরণটা করা। আমি যদি নামকরণটা করেছি বিশেষ এরকম কিন্তু নামকরণ বেসিক্যালি খুব থাকে না। তোমার ওখানে যে নিয়মটা দেখালাম দেখো, এইবার বোধহয় তোমার আর বলতে কোনো ধরনের সমস্যা হবে না, যে ওখানে বিশেষের কথা বলছিলাম কিন্তু ওই বিশেষ্যটা যেভাবে গঠিত হয়েছিল পরে একটা উদাহরণ আনলাম যা জ প্রত্যয় তা প্রত্যয় দিয়ে। এইবার কি হচ্ছে দেখো তো, বোঝা যাচ্ছে কিনা? আবশ্যক ব্যয় কার পূর্ণতা উচিত, কি মনে হয় তোমার? বলো। ওই নিয়মে একই, কিন্তু শুদ্ধ কি হবে এবার এটা প্রয়োগ? অশুদ্ধ তো দিয়েই দিয়েছে, কৃপণতা বা কার্পণ্য না। স্যার শুদ্ধ তো দেওয়াই আছে পাশেই। দেওয়াই আছে, হ্যাঁ বলছি দেওয়াই আছে। এরকম যে শব্দগুলো আমি তোমাদের বানানের ক্ষেত্রে বলেছিলাম অনেক, তোমরা এখান থেকে এখন দেখে নিতে পারো, বা এগুলো সবই এখানে নাই, যেগুলো আর কি সাধারণত মনে পড়ে তাই নেওয়া আছে। খুব কঠিন নয় কিন্তু। তার মানে তুমি অপপ্রয়োগের সাথে প্রত্যয়ের কানেকশন, সাথে সাথে প্রত্যয়জাত বাংলা বানানের যে কানেকশন, সেটাকে তৈরি করতে পারছো। সাথে সাথে তোমার এটাতে পড়া আছে আগে, সেটা তুমি জানো, অতএব তুমি ওই দিক থেকে যত তোমাকে সমৃদ্ধ করতে পারো ততই পারো। এবার বিশেষ্য গেল। এবার প্রত্যয় বিশেষ্য গঠনে যে প্রত্যয় সেখানে ভুল, এবার আমরা বিশেষণ গঠনে চলে আসি। দেখো তো কি কইতে চাচ্ছি। পড়ে ফেলছিলাম একদম প্রথমেই যে আমি বড় অপমানিত হয়েছি, এই অপমান হয়েছি, আমাকে অপমান করা হয়েছে। আমরা এই কথা বলতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। হুম। আরে আজকে যে কি অপমান করেছে। তার মানে যে শব্দটি প্যাসিভ ভঙ্গিতে আছে ওটা ইত প্রত্যয়ের মাধ্যমে আমাদের কাছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই কথাটি মাথায় রাখতে হবে। সেটি যদি বুঝতে কষ্ট হয় তাহলে তুমি ওর ভঙ্গিটাকে একটি ইংরেজির দিকে নিয়ে দেখবে যে ওই শব্দটার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটি ব্যবহার করা হচ্ছে। ফলে ভার্বের পাস্ট পার্টিসিপেল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, এবং ওটা ইত প্রত্যয়ের মাধ্যমে অ্যাডজেক্টিভে পরিণত হয়। আমার মনে হয় এই ব্যাখ্যাটা তোমাদের কাছে কাজ করবে। এখানে আমরা আহ উদাহরণও দিলাম, আমি একটু লিখেও রেখেছি যে ইংরেজিতে সহজে এটা বুঝতে পারবে। তাহলে দেখো তো, এখানে মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ, কি হবে? বাক্যটা লিখতে পারবে? বলো, মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ। মাস্ক বানান কি হবে? বলতে পারবা? স্যার ম আকারে মা, দন্তস্ব ক দন্ত স্যার স ওটা। ক। দন্তেস ক। ব্যতীত বানান কি হবে? ব জ ফলা হম। পরিষ্কার ট। দেখো এই যে ব জ ফলা যেটা বলেছো, তুমি এটাকে এইভাবেই বলবে যে বয় জ ফলা, তাতে কোনো সমস্যা নেই, তাতে অশুদ্ধতার কিছু তৈরি হচ্ছে না। তুমি বতেই জ ফলা দিয়েছো তাই বয় জ ফলা। ঠিক আছে? তাহলে বয় জ ফলা তয়। বয়জা ফলা তয় দীর্ঘিকার আর ত।
ব্যতীত। আচ্ছা দেখো, এই বানানটা ভুল থাকে বেশিরভাগ জায়গায়, ভালো বলেছো। এখন এটার উচ্চারণটা তুমি বলছো কি, ব্যতীত নাকি না ব্যতীত? স্যার ব্যতীতই তো বলি। মানে ব্যা, বয় জফলা ব্যা, জি তাই তো? স্যার। আচ্ছা, এখন দেখো, আমি কখনো কখনো এইটা পড়ানোর সময় তোমাদের উচ্চারণের জন্য বলছিলাম যে তাহলে কি তুমি ব্যক্তি বলো, যে এই ব্যক্তিটা কি রে, কি বলো? ব্যক্তিতই হয়ে বলা হয় না, ব্যক্তি বলা হয়। তাহলে ওই ব্যক্তির উচ্চারণটাই ঠিক আছে। জফলার পরে রশ্মি দীর্ঘিকার থাকলে জফলার উচ্চারণ এই খার হয়ে যায়। এখন তুমি ওইটা থেকে সেই নিয়মটাকে নিতে পারছো, খেয়াল করছো? ব্যক্তিত্ব। কিন্তু ব্যতীত তুমি বলতে অভ্যস্ত, ব্যতীত, ব্যতিক্রম, ব্যথা। ব্যথায় তো সমস্যা নাই, কারণ ব্যথায় তো থতে কিছু নাই। ফলে আমরা ওখানে একটা নিয়ম তৈরি করেছি যে জফলার পরে রশ্মি দীর্ঘিকার থাকলে জফলার উচ্চারণ কি হবে, বলো? জফলাকে এক। কি একার হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি এটা পরীক্ষায় পেয়ে যেতে পারো ধ্বনিতত্ত্বের আলোচনায়। এটা কিন্তু ধ্বনিতত্ত্বের ওখানে আলোচনা, উচ্চারণ। আমি তোমাদের এখানে উচ্চারণটা সেই অর্থে ওই ধ্বনিতত্ত্ব পড়াতে যে একটু সংক্ষেপে দিয়ে দিয়েছিলাম, বোধহয় 7টা 8টা নিয়ম তোমাদের দেওয়া হয়েছিল। অয়ের, যে অয়ের পরে রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রি লি, রি, এ ওই ও, আর কি বলছি, রি, তারপরে কিও জ ফলা, মনে আছে? এরকম 7টা 8টা নিয়ম তোমাদের একবারে আমি লিখে দিয়েছিলাম। ওটা আমি একবারে এটা দিয়ে নাও। তো সেই প্রয়োগটা তোমরা করবে, সাথে পরিবর্তন যেখানে প্রয়োজন, এই যে জ ফলা যেটা, এটাও তুমি এখন মাথায় নিবে। এবং এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা ছবি তোলা নিষিদ্ধ লিখলাম। দেখো, আরে ও তো ভয়ানক মেধাবী, যা বই পড়ে, প্রচুর বই পড়ে। এই কথা কে না কয়, কয় তো? সিরিয়াস, খুব সিরিয়াস মেধাবী। এখন সিরিয়াস মেধাবী শব্দটি ইংরেজিতে যা ব্যবহার করতে, বাংলায় তার অর্থ যা দাঁড়ায়, তাতে ওই মেধাবী শব্দটি যে পজিটিভ ভঙ্গি আছে, তার সাথে তা যায় না। ফলে আমরা নিয়মটা নিয়েছি যে বিশেষণের বিশেষণ বা বিশেষণের গুণ। দেখো, তুমি যদি এখানে ভয়ানক কে ঠিক রেখে যদি খারাপকে ঠিক রাখো, বলো যে সে ভয়ানক মেধাবী না ভয়ানক খারাপ, তাহলেও কি বাক্যটা শুদ্ধ হয় না? দেখো তো, শুদ্ধ হয়। আবার তুমি মেধাবীকে ঠিক রাখছো যেহেতু, তাই মেধাবীর পিছনে ভয়ানক না দিয়ে, যেহেতু পজিটিভ একটা বিশেষণ মেধাবী, তোমাকে দিতে হবে ইতিবাচক বিশেষণ। কথাটা কি মাথায় কাজ করছে? দেখো তো, তোমার খেয়াল রাখতে হবে যে আমি যে টাইপের বিশেষণ ব্যবহার করছি, ওই বিশেষণের সাথে আবার যে বিশেষণ যাবে সেটি নেগেটিভ, তাহলে সেটি অপপ্রয়োগ ঘটে যাবে। অর্থাৎ বিশেষণের বিশেষণ ব্যবহারের ক্ষেত্রে এবং শুধু বিশেষণ ব্যবহারের ক্ষেত্রে পরে, দুই দিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এটা অত্যন্ত খারাপ, দুটোই হতে পারে, কিন্তু আমরা নেব কোনটা, এটা একটা প্রশ্ন। যে সে ভয়ানক মেধাবী এর ভিতরে আমরা সে অত্যন্ত মেধাবী করব, না সে ভয়ানক খারাপ করবো, কি করবো বলো তো? এই ব্যাখ্যা কিন্তু, এই দেখো আমি যে প্রশ্ন উত্থাপন করেছি, এই ব্যাখ্যা কিন্তু তোমার ব্যাকরণ বই অবপ্রয়োগের ওখানে দেওয়া নেই, বুঝছো? তারা আন্দাজে একটা শুদ্ধ করে দিচ্ছে, বলছে যে এটাই শুদ্ধ, সেটাই ঠিক আছে। কিন্তু আমি বলছি এর পিছনে লজিক্যাল থটটা কি, বলো? যে তুমি ভয়ানক মেধাবীকে অত্যন্ত খারাপ করতে পারবে, মানে কি বলে, ভয়ানক খারাপ করতে পারবা না অত্যন্ত মেধাবী করবা, কি করতে হবে? স্যার অত্যন্ত মেধাবী। হ্যাঁ, আমি এটা লিখে দিলাম যে পরীক্ষায় আসে সেটি করতে, ঠিক আছে। ভয়ানক খারাপ বা অত্যন্ত মেধাবী দুইটি হতে হবে, কিন্তু তুমি কেন যাবো অত্যন্ত মেধাবীতে? বলো তো, কি পিছনে তোমার কারণ আছে? স্যার এটা ইতিবাচক থাকছে মিনিংটা। ইতিবাচক রাখার জন্যই তোমাকে ইতিবাচকের দিকে থাকতে হবে, এমন তো কোনো লজিক আমি দেখি না। এই বাক্য তোমাকে ইতিবাচকের দিকে কেন মিনিং দেওয়ার কারণটা কি, সেটা কি বলতে পারবা? দেখো, আমি তোমাদের মনে আছে ওই যে বচন কি হলো, আমরা ইস্তিবাচক পুরুষবাচক শব্দ, তারপরে ওখানে বিশেষণ পড়িয়েছিলাম, বিধেয় বিশেষণ পড়িয়েছিলাম, মনে আছে? দেখো তো, এই বাক্যটাই ভয়ানকটা হচ্ছে বিশেষণ, কিন্তু মেধাবীটা কি বলতো?
মেধাবীটাও বিশেষণ, কিন্তু কি বিশেষণের নাম? দেখো তো, বিদেহ বিশেষণ নাকি? এখন বিদেহ বিশেষণ কি মনে আছে কিনা? কও তো একটু দেখি। স্যার কর্তা সম্পর্কে যা বলা হয় সেটাই সেটাই তো বিধেয়। বিধেয়। সেটা তো বিধেয়, কিন্তু বিধেয় বিশেষণ কোনটা? বিধেয় বিশেষণ বলছিলাম কর্তা সম্পর্কে যা বলা হবে সেই বলার ক্ষেত্রে যদি কোনো ধরনের বিশেষ্য ব্যবহার না করে বিশেষণকে ব্যবহার করা হয়, তাহলে সেটাকে বলা হয় বিধেয় বিশেষণ। আমি তো সে সম্পর্কে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে মেধাবী। সে সম্পর্কে তো আমি নেগেটিভ কথা অন্যটা বলতে চাই না। সে সম্পর্কে তো আমি খারাপ কথাটি বলতে চাই না যে সে খারাপ। এই বাক্যের সেন্সটা কি ধরতে পারছো? যে সে সম্পর্কে আমরা যে কথাটা বলতে চাই সেটা মেধাবী, অতএব মেধাবীকে ফিক্সড রেখে আমি তার বিশেষণ চেঞ্জ করতে পারি। এটি হচ্ছে এর জন্য সর্বোত্তম পন্থা। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। কিন্তু ইতিবাচক দিকে যাব, ওই দিকে যাব, এই এগুলো হলে ভালো হয়, এইসব কথাবার্তা কিন্তু কোনো ভিত্তি নেই। কথা বলছো? তুমি বলবা যে আমি সাহিত্য বলবো জীবনকে সুন্দর করার জন্য কত কিছু, হ্যাঁ জীবনকে তুমি পড়ছো সাহিত্যকে সুন্দর করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য। কিন্তু আরেকজনের জীবন তো অন্যভাবে সুন্দর হতে পারে, তাহলে তার জন্য সাহিত্যের ভ্যালু। কথা কি বুঝতে পারছো কি বলবো? অর্থাৎ তোমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে মন গড়ার জায়গা থেকে নয়, লজিক্যাল, এবং ওই কথার গুরুত্বটা কি সেটি তোমাকে উপলব্ধি করে পরে ঠিক করতে হবে। কোনো দিকেই ভুল নেই, কিন্তু শুদ্ধ এই কারণে এই দিকে শুদ্ধ। কারণ আমি তো আহ তার সম্পর্কে যেটি বলছি সেটি হচ্ছে সে মেধাবী, আমি এই কথাটা এক্সপ্রেস করতে চাই। অতএব মেধাবীটাকে ঠিক রেখে সে অত্যন্ত মেধাবী, এটি হচ্ছে শুদ্ধ রূপ। ঠিক আছে? আর যেটা বলেছো তুমি যে স্যার আমি ওই ইতিবাচক কথা রাখবো, সেগুলো ভালো, সেই সব চিন্তার মাধ্যমে যাওয়াটা ভালো। এই দেখো, আমরা একটু আগে বিশেষণকে চেঞ্জ করলাম ইতিবাচক নেতিবাচকতার ভিত্তিতে। ইতিবাচক শব্দের জন্য ইতিবাচক বিশেষণ, নেতিবাচক শব্দের জন্য নেতিবাচক বিশেষণ ব্যবহার করব, ওটা ওখানে লেখা ছিল। আর এখন আমরা বলছি যে লিঙ্গ ভেদে যে বিশেষণ, আমরা এটাও বলেছিলাম ওই স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ পড়ার ক্ষেত্রে। খেয়াল করেছো? মনে আছে? দেখো তো, যে এই সাউন্ড আসছে প্রিয়া, বলছে বিদ্বান মেয়ের অভাব নাই, আর বিদুষী অথবা ছেলে। দেখো তো ব্যাখ্যাটা বোঝা যায় কিনা। ওই সময় বলছিলাম যে বাংলায় স্ত্রীবাচক শব্দের জন্য স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করা যাবে না। বলছিলাম পাগলি মেয়ে এটা বলা যাবে না। মনে আছে? দেখো তো, বলছিলাম জি জি পাগল, স্যার। পাগল মেয়ে, পাগল মেয়ে বলতে হবে। ঠিক এইখানে ওই জায়গাটা এসেছে। বলছে যে দেখো, বিদ্বান মেয়ের অভাব নাই, এখানে তোমাকে বলতে হবে বিদুষী মেয়ের অভাব নাই। কারণ এই অপপ্রয়োগের এই জায়গাটায় সংস্কৃতের ক্ষেত্রে বাংলার সাথে একটা দ্বন্দ্ব তৈরি করেছে। দেখো তো কথাটা বোঝা গেছে কিনা। ওইখানে বলছিলাম বাংলার ক্ষেত্রে কথা, যে বাংলার ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দের জন্য স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করা যাবে না। কারণ বোঝা যাবে, বলা হচ্ছে দেব তো পাগলি, পাগলি বললেই তো মেয়ে বোঝা যায়, আবার পাগলি মেয়ে কেন, ডাবল হয়ে যাচ্ছে। অতএব বলতে হবে পাগল মেয়ে। এটা বাংলায় লিখছে, কিন্তু সংস্কৃত এখানে বলছে যে না, বিশেষণটা তোমাকে ব্যবহার করতে হবে স্ত্রীবাচকের জন্য স্ত্রীবাচক, পুরুষবাচকের জন্য পুরুষবাচক। কথাটা কি বোঝা গেছে? বলছে বিশেষণের লিঙ্গভেদ সংস্কৃত মানে না। বাংলা সেখানে সংস্কৃতের সাথে বিরুদ্ধাচরণ করে, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন একবার বিশেষ পরীক্ষা এটা ছিল, যে বাংলা সংস্কৃত ব্যাকরণের কোন নিয়মটি অনুসরণ করে না। দেখো তো বোঝা গেল কিনা। জি স্যার। বিশেষণের ক্ষেত্রে যে লিঙ্গ বিভাজন, স্ত্রীবাচক পুরুষবাচকতার যে বিভাজন, এটা বাংলা অনুসরণ করে না। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তুমি যখন তোমার বইয়ের
লিঙ্গান্তর সম্পর্কে আলোচনা করবে, তখনই দেখবা যে এই কথাটা ওখানে অত্যন্ত সংক্ষেপে লেখা আছে, তো বুঝে ফেলা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার ভিতর থেকে। ঠিক এই বাক্যটিকে তুমি এবার দুই ভাবেই শুদ্ধ করতে পারো, যে বিদ্বান যেহেতু, ঠিক আছে, আমি বিদ্বান ছেলের অভাব নাই এ কথাও বলতে পারি। কারণ বিদ্বান যেহেতু পুরুষবাচক, অতএব ছেলে আনবো মেয়ে বাদ দিয়ে। কিন্তু তাতে ব্যাকরণের দুই দিক থেকে ঠিক হতে পারে, কিন্তু এই বাক্যটাকে তুমি কোন দিকে ঠিক করবে? এই বিদ্বান মেয়ের অভাব নাই এই বাক্যটিকে বলো। বিদ্বান ছেলে করা যাবে? জি স্যার, জি করা তো স্যার। যায়। না না, করা যাবে বললাম ব্যাকরণের দিক থেকে ঠিক আছে, কিন্তু এই বাক্যটা কি করতে হলে কোন দিকে যেতে হবে? তুমি কি এই স্যার বাক্যে বিদুষী মেয়ে। হ্যাঁ, কারণ এই বাক্যে তো মেয়েকে টার্গেট রাখতে হবে। যে কথা বলা হচ্ছে মেয়ের সম্পর্কে, এখন ওই মেয়েটা কেমন বিদুষী, অর্থাৎ মেয়েটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। মানে তার গুণটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি আগে তাকে ঠিক রাখবো, যে কর্তা। অ্যাডজেক্টিভকে আমার ঠিক রাখার ব্যাপারটা হচ্ছে কর্তা অনুযায়ী ঠিক রাখার ব্যাপার। কথাটা কি বোঝা গেল কিনা দেখো তো। ঠিক ওখানে যেমন তুমি মেধাবীকে ঠিক রেখে ভয়ানককে চেঞ্জ করেছিলে, ঠিক এখানে মেয়েকে ঠিক রেখে তোমাকে বিদ্বানকে চেঞ্জ করতে হবে। আমি কিন্তু তোমাকে আন্দাজেই করে দিতে পারতাম এই দুইটা এইটা করা, এইটা করলে দেখো এই যে এখন আর সমস্যা হচ্ছে না। তাতে তোমার ক্ষেত্রে কিন্তু কার্যকারণের যে সম্পর্কটা, কি কারণে এইদিকে আসলাম, সেটি কিন্তু আসতো না। কথাটা কি বোঝা গেছে কিনা? কারণ তুমি এই প্রশ্ন তো করতেই পারো যে স্যার আমি কেন বিদ্বান ছেলে বলতে পারছি না, যে বিদ্বান ছেলের অভাব নাই। বাংলার ক্ষেত্রে বিদ্যান বলতে বিদ্বান ছেলে না বলে বলতে হবে বিদ্বানের অভাব নাই। আর ইসের ক্ষেত্রে বলতে হবে বিদুষীর অভাব নাই। খেয়াল করছো? মেয়ের ক্ষেত্রে। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে বিদুষী মেয়ে, বিদ্বান ছেলে, এতে কোনো সমস্যা নাই। তারা এই দ্ব্যর্থ কথাকে অনুসরণ করে। বাংলা এখানে বিশেষণের লিঙ্গ ভেদ তৈরি করে ফেলে সংস্কৃত ব্যাকরণের সাথে। ব্যাপারটা বোধহয় বোঝা গেছে? যা কইলাম এখানে তাই লেখা আছে। ওই দেখো বাংলা নিয়ে উঠলে হতো বুদ্ধিমতির অভাব নাই। কি আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি? বলো। স্যার সাক্ষ্য, সাক্ষ্য সাক্ষ্য দেননি। দেন। সাক্ষ্য দেননি। আমাদের কাছে এই বাক্যটা যেন শুধু নিজের না, দেশের উৎকর্ষতা সাধন করাই প্রত্যেকের উচিত। ধরার চেষ্টা করো। পারবা? স্যার উৎকর্ষতাতে ভুল আছে। হ্যাঁ, উৎকর্ষতা শব্দটি হবে না, হয় হবে উৎকৃষ্টতা অথবা উৎকর্ষ। এখন এই যে যে জায়গাগুলো, এরকম সব শব্দ তো অনেক সময় বুঝে পাওয়া যায় না, ফলে প্র্যাকটিসের মাধ্যমে শব্দগুলো আসবে। আমি এই একটা শব্দ নিয়ে আসছি, বাকিটা তোমরা দেখবা ধরতে পারবা। এটা একটু গুরুত্বপূর্ণ শব্দ, তুমি উৎকর্ষতা শব্দটিকে মনে রাখবে যে ভুল শব্দ। উৎকৃষ্ট হবে অথবা আমরা শুদ্ধ রূপ দিয়েছি, বলে সূর্য উদয় হয়নি। স্যার উদিত হয়নি। বোঝা গেছে না? আচ্ছা, এবার যদি আমরা একসাথে সূর্যোদয় করে থাকি তাহলে সমস্যা আছে? তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। এবার সূর্য আর উদয় জি মিলে স্যার, সম্পূর্ণটাকে আমি সন্ধির একটা সাবজেক্ট মাধ্যমে। করেছি। কথা কি বোঝা গেছে? এটা তো উদিত আলাদা, উদয়, কিন্তু যদি সূর্যোদয় এভাবে লিখি, কিভাবে কও তো? স্যার সন্ধির মাধ্যমে। সন্ধির সূর্য। মাধ্যমে। বলো সন্ধির কোন নিয়ম আসছে? স্যার স্যার অয় অ করে। আর রস্যু উ যুক্ত হয়ে স্যার ওকার হয়েছে। অ আর রস্য মিলে ওকার হয়েছে। বাহ, বাহ। আমি এই টাইপের পড়াশোনাকে পছন্দ করি, বুঝছো? তার মানে তোমার সামনে যাই থাকবে না কেন, তুমি বিশ্লেষণের মাধ্যমে তাকে তার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে যে কি বলতে চাচ্ছে। ঠিক আছে? তাহলে এইবার আমরা বোধহয় বুঝে ফেললাম যে সে ভয়ানক ভালো।
কোন দিকে থাকবা? সে অত্যন্ত ভালো, ভালোটাকে ঠিক অত্যন্ত। রেখে অত্যন্ত ভালো। ভালো, ভালোটাকে ঠিক রাখবো কারণ মেধাবীর জায়গায় আমরা এবার ভালো বসিয়ে ওই কথাটাকে মনে করলাম। আমরা ইতোমধ্যে 5টা নিয়ম শেষ করলাম, দ্বিতীয় জায়গায় আরো 5টা, আমরা প্রায় 22-23টা নিয়ম এরকম পড়বো। বুঝতে পারছো? এটা পড়ার পরে তোমাদের কাজ হবে একটু করা। দেখো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমি এমনি এক জায়গায় নিয়ম আকারে লিখেছি, যদিও কথাগুলো তোমাদের জন্য বলা হয়েছে অলরেডি। হুম। দেখো, হীন চরিত্রবান লোক পশ্চাৎ। আমি বলছি যে হীন চরিত্রবান না হয়ে চরিত্রহীন হবে, পশ্চাদাম না হয়ে পশ্চাদাম হবে। এখন তুমি একটু এর কারণটা বের করো, সবই তোমাদের জানা ছিল, সবই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। বলছে হীন চরিত্রবান কেন হতে পারে না, বলো তো? স্যার চরিত্রবান এটাই তো মানে ইতিবাচকের বলছে দিকে যায়, ইতিবাচক তাহলে আর হীন। নেতিবাচক কি একসাথে যুক্ত করা সম্ভব নাকি? হয় ইতিবাচকের দিকে থাকো, নাহলে নেতিবাচকের দিকে থাকো। ফলে বিশেষণের দ্বিত্ব হবে না, সেই কথা হয়েছে। আর সন্ধি। পশ্চাৎ এটা সন্ধিতে ভুল আছে। পশু হ্যাঁ, কি যোগ অধম মানে হচ্ছে পশ্চদম হবে। অ এখন তুমি এটা, আ যদি থাকতো তাহলে পশ্চাৎ হতো, কিন্তু আছে অধম এই জন্য তুমি শব্দ বলো পশু। আর দিয়ে দেখি কে কথা বলছো। সুন্দর কথা বলেছো। স্যার শাহিনুর। হ্যাঁ, শাহিনুর বলো। দারুণ কথা বলেছো। তুমি এবার বানানের সন্ধির বিচ্ছেদ দেখিয়েছো, এবার এমন একটা শব্দ বলো যাতে হবে, বফলায় আকার হবে এমন শব্দ বলতে পারবা? স্যার পারবো, একটু ভাবা লাগবে। পশ্চাচার শব্দটি শুনেছিলে? জি স্যার। পশু পশুযোগ আচার স্যার। না, এবার আকার আছে। বাহ, দারুণ, খুবই ভালো লাগছে তোমার কথা শুনে। হুম। ব্যাপার হচ্ছে যে তুমি যে টেকনিকটা অবলম্বন করছো, এই টেকনিকের ভিতরে কোনো কিছু না পড়ে উপায় নাই। কিন্তু টেকনিক অবলম্বন না করে যদি তুমি অনেক পড়ে তোমার পরিধি বাড়িয়ে ফেলো, তাতেও পরীক্ষায় কিন্তু তোমার পরিধির বাইরে এসে যেতে পারে। ব্যাপারটা কি ধরতে পেরেছো? জি স্যার, আপনি একদিন বলছিলেন না প্রচ্ছন্ন আর পরিচ্ছন্ন ধারণা, হুম, মানে হুম। বেশি পড়লে দেখা যায় বুঝলাম না ধারণাটা পরিচ্ছন্ন হবে। ওটাকে পরিচ্ছন্ন ধারণা বলে না, ওটা হলো প্রচ্ছন্ন ধারণা ওটা। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমার কাছে খুব অবাক লেগেছে। ওই দিনকে ওই ইংরেজি বিভাগের স্যাররা ওই লাইনটা লিখেছেন, ট্রুথ ইজ বিউটি। হ্যাঁ, বিউটি ইজ ট্রুথ না, আমি বোধহয় বাক্যটি কি এভাবে জানি। তোমরা ইংরেজি লিটারেচার ওটা তো পড়ছো, এবং ওখান থেকে তো বিসিএস এর প্রশ্ন আসে। হুম। এই বাক্যটা আমরা একটা ডায়েস করেছেন, ওখানে লিখেছেন ট্রুথ ইজ বিউটি। এই বাক্যটা কি তোমরা এভাবেই জানো, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ? জি স্যার, শুনছিলাম, এরকমই তো শুনছিলাম মনে হচ্ছে। হ্যাঁ। আর এইভাবে আমিও শুনেছি, বা আমি লেখাও বোধহয় এইভাবে দেখেছি। কিন্তু ওই দিন স্যাররা লিখলেন ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। বুঝতে পেরেছো? বিউটি ট্রুথ। এখন আমি বলছি যে, স্যার, এই বাক্যটা তো এইভাবে, কিন্তু আমাদের জানা তো এইভাবে আছে। এখন ওনারা লিখছেন মানে তো আসলে ভিন্ন একটা ব্যাপার। তো ডিপার্টমেন্টে একটা ডায়েস করা হয়েছে সুন্দর করে, সেই ডায়েসে এটা লিখেছেন। তখন স্যার বললেন যে না, ওই বাক্যটা কবিতায় এভাবেই লেখা। ওই পরের বাক্যের ভার্বকে অমিট করে দেওয়া, যেমন আমরা অনেক সময় ওই যে সাবজেক্ট একই হলে আগের বাক্যের পরের বাক্যের সাবজেক্টকে আমরা অমিট করে দিয়ে বলি না, ওখানে ওইটা দাও। তখন আমি ভাবলাম যে দেখো, আহ, এগুলো তো অনেকটা আমাদের জানার জায়গায় ঘাটতি থাকতে পারে। বাক্যটা এভাবে আসলেও কবিতার ভিতরে বাক্যটা ওইভাবেই লেখা, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। এখন এই যে এক হচ্ছে যে জানার মাধ্যমে, যেটির ক্ষেত্রে লজিক্যাল থট চলে, কথা কি বুঝছো?
লজিক্যাল থট যেখানে চলে না সেখানে কিন্তু যত তুমি জেনে পারো তত ভালো, তাই না? আর যেখানে লজিক্যাল থট চলবে সেখানে তোমার বিশ্লেষণের মাধ্যমে তুমি সবকিছুকে নিজের ভিতরে নিয়ে আসতে পারো। আমার খুব ভালো লাগছে। তাহলে এ নিয়ে যা এখানে লেখা আছে তাতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আমি এগুলো একটু লিখে রেখেছি অনেক সময়, যারা মোটামুটি আমার কথাগুলো শুনে বুঝতে পারবে না তাদের জন্য। প্রয়োজন নেই। আমরা এই যে একটা নিয়মের কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এতে আমাদের ভুল থেকেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে সেই ভুল খুব বেশি গ্রহণযোগ্য নয়, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে সেই ভুল কিন্তু খুব সিরিয়াস ভুল। বলছে বিদ্বান হইতে হলে অধ্যয়ন করতে হয়। দেখো, বলছে যে হয় সাধুতে থাকো না হলে চলিতে থাকো। প্রশ্ন হচ্ছে যে সাধু চলিতের মূল পার্থক্য এখন কোথায়? তার মানে স্যার তোমাকে ক্রিয়া সর্ব সর্বনামক ক্রিয়া বলে, সর্বনামক ক্রিয়া বলে। এখন এই বাক্যে তুমি যে কোনো একদিকে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই, না? কিন্তু যদি তোমাকে বলে দেওয়া হয়, প্রশ্নটা এরকম করে দেখো, প্রশ্নের একটা ভাষা আছে, তোমরা ইতোমধ্যে প্র্যাকটিস করতে যে দেখেছো। বলা হচ্ছে যে সাধুরীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে, অথবা বলা হচ্ছে চলিত রীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে। এখন যখন সাধুরীতির এই বাক্যটিতে কয়টি ভুল আছে কথা বলা হবে, তখন তুমি কাকে ঠিক রেখে নিবে? স্যার সাধু সাধুকে। রীতিটাকে ঠিক রেখে অর্থাৎ বাক্যটিকে বুঝবে। সাধুতে পরিণত করতে যে যে কয়টা পরিবর্তন করতে হচ্ছে সেই কয়টা ভুল আছে। ওকে, ব্যাপারটা কি বোঝা গেল? আর চলিত রীতির বাক্যটিতে কয়টা ভুল আছে এর মানে হচ্ছে কি, চলিততে পরিবর্তন করতে যে তুমি যে কয়টা ভুল পাচ্ছ, তাই তো? ব্যাপারটা ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কনসেপ্ট যদি তোমার না থাকে, যদিও কখনো কখনো ওই দিকে দুই দিকেই ভুল সমান থাকে, ফলে সাধুতে গেল না চলিততে গেল তা বিচার না করে একটাই গেলেই যখন উত্তর মিলে যায়, আর উত্তরের সাথে যখন মিলে যায় তখন ভাবে কি তো ঠিক আছে। কিন্তু আমি বোঝার জায়গাটায়, প্রশ্নটিকে বোঝার জন্য কোন ধরনের জায়গাটা নিয়েছি, কথা কি বুঝতে পারছো? যে জি তোমাকে স্যার। প্রশ্ন পড়ে বুঝতে হবে আমি এটাকে নেব কোন দিকে। যদি ভেরিয়েশন থেকে থাকে 4 বা 3-এর, যে একভাবে 4 একভাবে 3, তখন কিন্তু তোমার পড়াটা ঠিক মতো না হলেই কিন্তু তুমি ধরা অবাক, কিন্তু হায় হায় কি হলো বুঝতে পারি না কেন। কিন্তু আসলে তুমি প্রশ্নটা করতে পারবে। ব্যাপারটা কি বোঝা গেছে? তো দেখবা ডিম আগে না মুরগি আগে, না? কি কইবা? কইতে স্যার পারবো না? যদি বলে ডিম আগে না মুরগি আগে তাহলে ডিম আগে হবে, আর যদি আচ্ছা, বলে মুরগি আগে না ডিম আগে তাহলে মুরগি আগে হবে। এই তো কৌশল একটা পাইলা, কিন্তু এর ক্ষেত্রে এইটা অপেক্ষাও লজিক্যাল কৌশল আছে, কিন্তু ভালো লজিক্যাল টেকনিক আছে। সেটি হচ্ছে এই কথাটা যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তখন বেসিক্যালি ডিকশনারিকে টার্গেট করে কথা বলা হবে, অভিধানকে টার্গেট করে কথা বলা হবে। তোমাকে ফাঁকি দেওয়া হচ্ছে যে ডিকশনারিতে এই দুই শব্দের ভিতরে কে আসলে আগে আছে। তুমি মনে তাহলে তো করছো কি যে ডিমই আগে হবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে তোমার মুরগি আর ডিম যারে আগে পরে হোক না কেন, ওইখানে আমার ওই নিনজা টেকনিকে কাজ হবে না। তোমাকে ওখানে লজিক্যাল থটে চলে যেতে হবে, যে এটা কিন্তু ডিকশনারি দেখা, ঠিক আছে? তার মানে হচ্ছে অপপ্রয়োগের ক্ষেত্রে টেকনিকের কোনো শেষ নাই। এইবার বহুবচন দ্বিত্ব প্রয়োগ জনিত ভুল। আচ্ছা, আমি যে নামগুলো তৈরি করেছি, নামগুলো কিন্তু তৈরি করা নেই বেশিরভাগ জায়গায়, বা কোথাও নেই। কিন্তু নামগুলো তৈরি করার কারণ কি বুঝতে পারছো? যাতে তুমি ওই হেড ওয়ার্ডটাকে টার্গেট করে ভুলের ধরন কিরকম হতে পারে সেটাকে তুমি বিচার করে নিতে পারো, ঠিক আছে? বহুবচনের দ্বিত্ব প্রয়োগ জনিত ভুল। আচ্ছা, বহুবচনকে দুইবার প্রয়োগ করে ফেলেছ,
অতএব ভুল হচ্ছে। এই এটা আমরা করতেই থাকি। এই ভুলটা আমাদের একটা সচরাচর ঘটনা। এবং আমি প্রথমে অপপ্রয়োগ ফোরাতে বসে প্রথমে যে কথাটা বলেছিলাম, যে শব্দে কিন্তু কোনো ভুল নাই, অর্থগত ভুল তৈরি হচ্ছে, তাই তো? এটা আমরা সবাই যাবো স্ট্রেস দেওয়ার জন্য, যোগ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, এভাবে আমরা বলতেই পারি। উম, আমি নিজে এটি করেছি। হ্যাঁ, বলতে পারি না? কিন্তু ওটা ইংরেজিতে চলবে, আই মাই সেলফ ডু দিস, তাতে কোনো সমস্যা নাই। বাংলায় এটা চলবে। বাংলায় এসে বলা হচ্ছে যে তুমি একই বাক্যে একই অর্থবহ শব্দকে দুইবার ব্যবহার করতে পারবে না। আমরা সবাই যাব কেন কইবা? আরে আমরা যাবো কইলেই তো সবাই যাবো। কথা কি বুঝে পারছো যে কি হচ্ছে এখানে? তোমরা সবাই আসবে, বলছে না তোমরা আসবে, বলো, তাতেই তো হচ্ছে। এইবার আমি তোমাকে এখানে আরেকটা কথা বলবো, তুমি কি সবাই যাব করবে না আমরা যাব করবে? তুমি কি তোমরা আসবে করবে না সবাই আসবে? আমার আবার এই জায়গায় একটু বিশ্লেষণ সবসময় আমি একেবারে মানে এমন জায়গায় পৌঁছে যাই, তারপরে কথা বলার কোনো সুযোগ থাকবে না। স্যার আমরা যাবোটা বেশি। কি কারণে? স্যার যেহেতু যাব, মানে পার্সনটা স্যার স্পেসিফিক করে বলার জন্য ভেরি আমরা গুড। বলাটাই ভালো। আমি প্রথম ভয় পাইছিলাম যে তুমি ঠিক মতন শব্দে যেতে পারো কিনা। সবাইতে কোনো স্পেসিফিকেশন থাকে না, কিন্তু আমরাতে স্পেসিফিকেশন থাকে। আর তোমরাতেও তাই, যে একটা ইন্ডিকেট আমি দিচ্ছি একদিকে, যে তোমরা আসবে, সবাই আসবে তো ভার্স হয়ে যাচ্ছে, বিরাট একটা বড় শব্দ। এই সেন্সটাও কিন্তু খুব কাজের একটা সেন্স, খেয়াল করছো? মানে তুমি যখন বলছো যে দুটোই সঠিক, ওই জায়গায় আমি প্রশ্ন রাখছি যে আরে বাবা, দুইটা সঠিক তো বুঝলাম, কিন্তু রাখবো একটা, এবার কোনটা সঠিক পাবো? এটা খুব ভালো। এই সেন্সটা মাথায় কাজ করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। বলো, সব পাখিরা নীড় বাঁধে না। কি হবে? স্যার যে কোনো একটা হবে, সব পাখি নির্বাধে না, না হয় আ- পাখিরা নাহলে নির্বাধে না। আচ্ছা, নির বানান এখানে মনে নীড় হচ্ছে বানান বানানটা এখানে ঠিক ঝামেলা। নেই। বা ভালো জায়গা ধরেছো। এই যে যে কথাগুলো কইলে না, স্যার এই যদি মানে সব সব পাখিরা তীর বাঁধে না, এটা হ্যাঁ, আমার কাছে শাশ্বত বলো। মনে হচ্ছে স্যার সব পাখি তীর বাঁধে না, কারণ যদি বলা হয় পাখিরা তীর ভেরি বাঁধে না গুড, ভেরি তাহলে গুড, ইউ আর ভেরি গুড। যে পাখিরা নীড় বাঁধে না এটা বলার সুযোগ নাই, কারণ পাখিরা তো নীড় বাঁধে কোনো না কোনো পাখি। অতএব পাখিরা নীড় বাঁধে না, এটা তুমি এখান থেকে বের করে বহুবচনের দ্বিত্ব প্রয়োগকে বাদ দিয়ে বাক্যটা ঠিক করতে পারো, কিন্তু বাক্য ঠিক নয় ওটা। এই যে বলেছো সে কি ধরতে পারছো যে পাখিরা নীড় বাঁধে না এটা কেন ঠিক নয়? জি স্যার, এটা বলতে বোঝা যায় মানে কোনো পাখি নির্বাধে না। সেটা আমি এইবার যশোর বোর্ডে, এইবার না 23 সালে বোধহয় বা 22 সালে এই এই প্রশ্নটা এসেছিল। তো ওখানে ওই বোর্ড থেকে উত্তর করেছে, ওইটাও দিয়েছে যে পাখিরা নীড় বাঁধে না আর সব পাখি নীড় বাঁধে না। তো যথারীতি আমি এক্সামিনার হিসেবে সেখানে উপস্থিত আছি। এখন পৌঁছাইছি তো একটু পরে, বাগেরহাট থেকে যশোর যেতে টাইম লাগে। তো ওই উত্তরপত্র দিয়েছে, আলোচনা টোনা শেষ হয়ে গেছে, তখন আমি ওই বললাম যে এই বাক্যটা তো ঠিক নাই। কেন ঠিক নাই, এটা ঠিক নাই কেন? সেই বোঝাতে যে আরেক ঝামেলা, বুঝছে? যে পাখিরা নির্বাদে না, এটা তো হতে পারে না কখনো। শাশ্বত খুব ভালো কথা বলেছো, তুমি ধরতে পারতো বিষয়টা। আমি ওই বাক্যটাকে আসলে এই কারণেই এনেছি, যে এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা দেখো তো, এবার একটা বাক্য বলি, যে তোমরা সবাই আসবে। দেখো তো ভুল আছে নাকি? আছে, ভুল আছে। হতে হয় তোমরা আসবে, না হলে সবাই আসবে। কিন্তু আমরা যাব, শুদ্ধ হিসেবে কোনটাই? তোমরা আসবে, এটাই, তাই তো? আমার আলোচনাটা কি বুঝতে পারছো না? জি স্যার। এইবার যদি বলি তোমরা সবাইকে নিয়ে আসবে, তাহলে তো এবার কি ভুল আছে?
ধরার চেষ্টা করো তো। স্যার এক্ষেত্রে সবাইকে কি নিয়ে সবাইকে আসবে নিয়ে এটা আসবে বললে হবে? তো কর্তা এবার কিন্তু ভুল নাই, উচ্চ থাকে। এবার কিন্তু ভুল নাই। কারণ এবার তোমরা একটা ইউনিট আর সবাইকে একটা ইউনিট। কারণ ওই সবাইকে এবার আর আসার কাজের সাথে যুক্ত নয়, সবাইকে এবার ওখানে নিয়ে আসার সাথে তারা যুক্ত হয়েছে অবজেক্ট হিসেবে। তার মানে তুমি যাকে ব্যবহার করছো সে একই পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে কিনা সেটি একটা বিষয়। কথাটা কি বোঝা গেল কিনা? জি স্যার। তোমরা সবাইকে নিয়ে আসবে এই বাক্যে কিন্তু তোমরা এবং সবাইকে একই কাজ করছে না ওই ক্রিয়ার ভিতরে। নিয়ে আসার কাজটা কিন্তু সবাইকে কোনোভাবেই করছে না, নিয়ে আসার কাজটা করছে তোমরা। কাকে নিয়ে আসবে? তারা সবাইকে নিয়ে আসবে। ব্যাপারটা কি ধরতে পারছো? ফলে আমি সবাইকে বলছি, নিয়ে আসবে এটা তো ঠিক হয়। হ্যাঁ, না সবাইকে নিয়ে আসবে এটা ঠিক হয়, কিন্তু আমি বলছি যে তোমরা সবাইকে নিয়ে আসবে বাক্যটা ভুল নেই, তাই বলছি। জি স্যার। ধরতে পারছো? জি স্যার। কারণ এখানে নিয়ে আসার কাজটা তোমরা এবং সবাই এরা দুজনেই করছে না, কেবল তোমরাই করছে। তোমরাই কেবল এই বাক্যের কর্তা, সবাইকে এটা এই বাক্যের কর্তা না। কিন্তু আমরা সবাই যাব, দেখো তো আমরাও কর্তা সবাইও কর্তা। ব্যাপারটা কি ধরতে পেরেছো? জি স্যার। এই কথাটা কিন্তু অত্যন্ত বিশ্লেষণী একটা জায়গা। দেখো, বলছে ভালো ভালো ছেলেরা পড়তে এসেছে। বলো কি হবে? কি হতে পারে? স্যার তার ভালো ছেলেরা ছেলেরা পড়তে এসেছে পড়তে এসেছে। অথবা ভালো ছেলেরা পড়তে এসেছে। হয় ভালো ছেলেরা অথবা ভালো ভালো ছেলে। দেখো তো ডাবল বিশেষণেও প্লুরাল হয়ে যায়। বুঝতে পারছো? ডাবল বিশেষণও প্লুরাল হয়ে যায়। যাই হোক, আমরা বহুবচনের দ্বিত্ব প্রয়োগটা ঘটাবো না। কোন সময় ঘটাবো না বলতে, যেখানে ওই বহুবচন একই কাজ করবে। কিন্তু বহুবচন যদি আহ, ভিন্ন পদ হিসেবে বাক্যে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? ওই যে কর্তা থেকে আরেকটা কর্ম চলে গেছে, ফলে এখানে কিন্তু কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি শুরুর দিকে যে কথাগুলো বলছিলাম যে কেবল শব্দ সঠিক কিনা সেটি বিষয় নয়, সঠিক শব্দই ঠিক আছে আছে, কিন্তু ব্যবহারটা ঠিক আছে কিনা সেটি হচ্ছে বিষয়, তাই না? দেখো, ওই সময় আমি একটা শব্দ আনিনি, যে পরে আনবানি দেখি। বলছিলাম অপপ্রয়োগ। অপশব্দটা শুনলে এমনি সবকিছু খারাপ হয়ে যায় না কও, প্রায়। যারে খারাপ করার দরকার তার আগে বসাই দিলেই প্রায় হয়ে গেছে। অপমান, খেয়াল করছো? মানের আগে বসিয়ে দিয়ে তুমি অপমান করে ফেলছো। কিন্তু রূপের তেজটা একটু বোঝো, রূপের। দেখো, রূপের আগে বসলে কিন্তু আর খারাপ রূপ হয় না, হয়? না স্যার এটা তো আরো বৃদ্ধি হলো। আরো বৃদ্ধি করে দিয়েছে অপরূপ। ব্যাপারটা মানে আর এরকম শব্দ নাই, কিন্তু খেয়াল করছো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তোমাকে যদি এবার বলে নিচের কোনটি আলাদা, অপমান, অপরাধ, অপসংস্কৃতি, অপরূপ, আরে বাবা, এ আবার কি ধরনের প্রশ্ন? কোনটা আলাদা? দেখো, মানসিক দক্ষতার প্রশ্ন আইছে কিন্তু ব্যাকরণের বিশ্লেষণের মাধ্যমে থেকে, খেয়াল করছো? যে একেবারে অন্যভাবে তৈরি হলো। সব কিন্তু একটা ভিন্নতা তৈরি করেছে। এ ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। জি স্যার তাহলে উপসর্গের প্রয়োগে অপ হ্যাঁ সংস্কৃতি হ্যাঁ, উপসর্গ। উপসর্গের মাধ্যমে বলছে একটাকে কি অর্থে, নিন্দা অর্থে, আর একটা প্রশংসা অর্থে, না? এমন কথা। কিন্তু সেই কথা না এনে তোমাকে বলবে কোনটি আলাদা, নিন্দা প্রশংসা না কি আছে তুমি বুঝে নাও। এই এই হচ্ছে ব্যাকরণের জায়গা। প্রবাদে কোনো ধরনের ভুল আমরা করবো না, এটা মাথায় রাখবো। বলতে যত প্রবাদ করে পারো
দশের লাঠি একের বোঝা দেখে এমনি যদি তুমি বাবুকে দিতে, ঠিক আছে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একটু স্থানান্তর করে দিলে এগুলো কিন্তু খুব দ্বন্দ্ব তৈরি করে ফেলবে। আর ওই শব্দ শব্দ তৈরি করলে ভিন্ন করে, সে কথা ভিন্ন। কিন্তু একই শব্দকে স্থানান্তর করে দিয়ে তখন সেই প্রবাদকে কিন্তু ঠিক করে রাখা নিজের পক্ষে অনেক সময় অনেক কঠিন হয়ে যায় রাখে। এখানে প্রবাদে একটু পড়ে ফেলতে হবে। এই একই শব্দের দ্বিত্ব প্রয়োগ জনিত ভুল, এই কথা আমরা ওই যে আহ, বহুবচনের দ্বিত্ব প্রয়োগের সাথে মিলিয়ে নিতে পারি এক, অথবা একই অর্থবহ যে শব্দ আছে যাকে আমরা দুইবার করব না, এই কথাটার ভিতর থেকে অন্য অনেক কথা এসে যায়। কিন্তু আমি আবার এখানে পরে আবার একটু আলাদা আলাদা করে নিয়েছি। আচ্ছা, অর্থাৎ পরিশ্রমে তার শরীর ভেঙেছে বলতে পারতো, অথবা পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙেছে বলতে পারতো। কিন্তু শারীরিক স্বাস্থ্য, এখন শারীরিক স্বাস্থ্য বলে কেউ যদি ভাবে কি যে আমি মানসিক স্বাস্থ্যকে না বলে শারীরিক স্বাস্থ্যকে বলছি, বলতে না, শরীরের সাথে এই স্বাস্থ্যের সম্পর্কটা আছে। আচ্ছা, এই অর্থে এবার তোমার একটু বলো তো, মেন্টাল হেলথ বড় না ফিজিক্যাল হেলথ? আর ফিজিক্যাল হেলথ খারাপ থাকলে তো মেন্টাল হেলথে মানে ইম্প্যাক্ট খারাপ পড়ে, হবে। কিন্তু কিন্তু মেন্টাল হেলথ যে সবসময় ফিজিক্যাল হেলথে প্রভাব পড়বে তা না, তাই না? জি তা- স্যার, কারণ মেন্টাল হেলথে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেই পার্সন যে সবসময় ফিজিক্যাল কিছু সিমটমস তাদের মধ্যে দেখা যাবে সেরকম নাও নাও হতে হতে পারে পারে, তার। ইয়েস। তার মানে হচ্ছে সুস্থ থাকার মানে কিন্তু যে প্রার্থনাটা করা হয় সেটা কি গত আসলে শরীর সুস্থ থাকা। আর এই জগতে যে বলে আমি অসুস্থ, ও কোনোদিনও শরীরের কথা ছাড় দিয়ে মানুষের মানুষের কথা, মনের কথা পায় না, না? স্বাভাবিক এটা। তাহলে আমরা মেন্টাল হেলথকে বাদ দিয়ে ফিজিক্যাল হেলথকে গুরুত্ব দিলাম। ঠিক আছে, এইবার আমরা যাব পরের স্লাইডে, এবং সেখানে আরো বেশ কিছু নিয়ম আছে। আশা করছি তোমরা বুঝে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা তোমরা ইতোমধ্যে বাক্যের শর্তের ভিতরে পড়ে ফেলেছ। যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা ছিল, সেখান থেকে আমরা বাক্যটা নিয়েছি বা নিয়মটা নিয়েছি। সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেন আমাদের বাক্য লেখার ক্ষেত্রে যেন আমরা রক্ষা করে থাকতে পারি। এই বড় বিষয় নয় সেটি। এবং সেটা করার জন্য আমরা যে নিয়ম নিয়েছিলাম তাও আমরা মানে বলেছিলাম, যেটা আমাদের চর্চিত চার্বণ হবে, আমরা সেদিকে কথা না বলি। এইবার আমরা যাব অব্যয়ের দ্বিত্ব প্রয়োগজনিত ভুল। দেখো, এইবার তোমার সমাসের সাথে একটা কানেকশন ঘটে যাবে এখান থেকে। বলছে যে দ্বিত্ব প্রয়োগের কথাই আমরা সবকিছুকে একবারে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে নিয়েছি যাতে করে ওই ব্যাপারটিকে যেন আমরা ট্রেস আউট করতে পারি। একবারেই বলতে পারতাম যে দ্বিত্ব প্রয়োগজনিত ভুল, তার ভিতরে কি কি হচ্ছে, অব্যয়ের আছে, আর কি আছে, বিশেষণের আছে, যে আর কি আছে, যে বহুবচনের আছে। খেয়াল করছো? ভুল কিন্তু দ্বিত্ব প্রয়োগে, কিন্তু আমরা একটু আলাদা আলাদা করে তাকে আবার বেছে বের করেছি। কি জন্য? তোমরা জানো বিষয়টিকে একটু আঁচ করে নিতে পারো ভালো করে। যদি কেউ ভাবো যে না একবারে দ্বিত্ব প্রয়োগের কথাটা মাথায় রাখবো, সেটাও বলো, কি সমস্যা হয়েছে? আবাল্য হতে তিনি কাব্যপ্রিয়। স্যার আবাল্য বলতেই তো বাল্য হতে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন আবাল্য মানে বাল্য হতে, এটা কিসের থেকে? স্যার সমাস। সমাস থেকে বলতে কোন সমাস? লোপ- বলো। স্যার প্রাদি সমাস। তাই? না স্যার, ভুলে গেছি, জায়গাটা মনে নেই। তাহলে ওই জায়গাটা যদি মনে না রাখলো, আমি যে স্যার এটা বৈভব সমাজ। অব্যয়ীভাব সমাস, অর্থাৎ কিরকম ভাবে? জি স্যার, বলো, অব্যয়ভাব। যে বাল্য অব্যয়ীভাব পর্যন্ত। বলেছো সে বলো, কিভাবে অব্যয়ীভাব? বাল্য বাল্য পর্যন্ত পর্যন্ত না, বুঝাইছে স্যার। না, এখানে পর্যন্ত বোঝায় নেই। আটা এখানে পর্যন্ত অর্থে নয়, আটা এখানে হতে অর্থে। পর্যন্তটা আচ্ছা সামনে থাকে, আর হতেটা ব্যাকের থেকে শুরু হয়।
যদি বলা হয় কণ্ঠ পর্যন্ত, সেটি আকণ্ঠ। তুমি কি এটাকে কণ্ঠ হতে ব্যবহার করতে পারো? না স্যার। তার মানে হতে আর পর্যন্তের ভিতরে পার্থক্য আছে, কিন্তু খেয়াল করছো? জি স্যার। তুমি যদি বলো মরণ পর্যন্ত, তাহলে তুমি মরণ হতে এই বাক্যটা ব্যবহার করতে পারো? না। না স্যার। মরণ পর্যন্ত। তোমাকে যদি বলা হয় জীবন আজীবন, এবং আমি এইটার ব্যাখ্যা এইভাবে করেছিলাম তোমাদের কাছে, আজীবন মানে কিন্তু জীবনের শেষ পর্যন্ত। আর আমরণ মানে হচ্ছে মরণের শুরু পর্যন্ত। মনে আছে নাকি দেখো তো, জি স্যার। যে এই দুইটা শব্দ আসলে কি কইতে চায়? আজীবন আমরণ, তার মানে এখানে শুরু এবং শেষের একটা অবস্থান আছে। ফলে হতে কে পর্যন্ত অর্থে ব্যবহার করা যাবে না। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এইবার বলতে পারবা তাহলে আর কি অর্থে ব্যবহার হতে পারে? হতে পর্যন্ত তো গেল, আর আরো দুইটা অর্থ ছিল সেখানে। যে একটা যে অব্যয়, এটাকে আর কি অর্থে ব্যবহার করা হয়? দেখো তো, ঈষৎ অর্থে ব্যবহার ছিল নাকি? আচ্ছা, সে মাথা আনত করেছে, কি বুঝবা? আনত মস্তকে তিনি দাঁড়িয়ে রইলেন। আনত মস্তক মানে কি? কিছুটা স্যার নয়। এখানে তো ন- ঈশ্বরই বোঝাচ্ছে, মানে ঈষৎ পরিশ্রম সামান্য। করে না বোঝাচ্ছে। এমন। হ্যাঁ, বলো, কি বলছো? ঈষৎ বা কিছুটা বোঝাচ্ছে, ঠিক আছে? ঈষৎ বা কিছুটা। আবার আরেকটা আছে অভাব অর্থে, বলছে লবণের অভাব, কি হবে? আলুনি। আলু নেই। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে একই সাথে অব্যয়ের অর্থ এবং অব্যয়কে যখন আমরা প্রয়োগ করে ফেলি, তখন সেটি অব্যয়ের নিত্য প্রয়োগ জনিত ভুল হয়ে যায়। সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এবার বলছে বাক্যে সবাই ঠিক আছে, কিন্তু শব্দটাকে আপনি ঠিক প্রদান করাতে পারেন। এইটা বেসিক্যালি কোনো ভুল, এইটা ভাষার ভিতরে কোনো ভুল নয়। আমার চা করে দিই, কফি দিব আর কি। কিন্তু এটা আসলে যেটি হয়েছে, কেউ ভুল বুঝতে পারে, ফলে কারোর ভুল বোঝার সম্ভাবনার জায়গা থেকে একটা নিয়ম তৈরি করা হয়েছে। বলতে কিরকম ভুল বোঝার সম্ভাবনা? বলতে যে যদি বলো গরুর খাঁটি দুধ, তাহলে দুধটা যে খাঁটি সেটা বোঝা যায়। কিন্তু খাঁটি গরুর দুধ যদি বলো, তাহলে গরুটা খাঁটি ঠিক আছে, কিন্তু দুধে ভেজাল থাকার সম্ভাবনা থাকে। অতএব তুমি বোঝাতে চাচ্ছ কি আসলে? দুধটা খাঁটি, তাই না? অতএব ওই খাঁটিটা যাকে বোঝাতে চাও, তার আগেই বসাও। এই হচ্ছে এখানে বিশ্লেষণ। কিন্তু খাঁটি গরুর দুধ তুমি যদি একে ইংরেজিতে বলতে চাও, তাহলে কি কইবা একটু কও তো? পিওর কাউ মিল্ক, এ কথা বলা যাবে? কি কওয়া যাবে কও তো? এই তোমরা আছো লাইনে? পিওর মিল্ক। অফ কাউ, তাই না? আর দেখো তো, খাঁটি শব্দটা, এই যে খাঁটি গরুর দুধ, এই বাক্যটাই গরুকে মিন করে কোনোভাবে? কারণ গরুর শব্দটি তো এখানে সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা যুক্ত, তাই না? তাহলে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এই কথা বলতে চাচ্ছে কি? যে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এই কথা বললেই ঠিক আছে, নাহলে তো এই দুধ খাঁটি না, নাও হতে পারে। এই কথা বলতে যে যদি এখন বলি যে তাহলে খায়রুল্লাহ তো লম্বা মাথার কেশ, এই কথা আমি কইলে তো মাথাটা লম্বা হয়ে বসে, তাই না?
দেখো তো বোঝা গেল কিনা। ওখানে কি কইবে নাকি যে খাইরুল্লাহ তোর মাথার লম্বা কেশ, তাই না করে তো কেশ আর আর ওটা লম্বা তো হয় না। গান, গান কবিতার ক্ষেত্রে তো ব্যাকরণিক নিয়ম অত মানা হয় না। কবিতার ক্ষেত্রে ব্যাকরণিক নিয়ম মানা হয় না, সেই কথাটা কইয়া এখান থেকে বাচ্চা গেলাম। কিন্তু যদি বলা হয় যে ঠিক আছে, উচ্চ বালিকা বিদ্যালয়, মানে এভাবে বলা যাবে না, তাহলে ওই স্কুলে খালি লম্বা লম্বা বালিকাদের পড়া লাগবে। বালিকা উচ্চ বিদ্যালয় বললে বালিকারা যা হয় হোক, ওরা যে হাই স্কুলে পড়তেছে সেটি নাকি প্রমাণিত হয়। কথা কি বুঝছি কি কই দিই? এই কথাটা আমরা মাথায় রাখলাম যে আসলে যারে আমরা বিশেষিত করতে চাই বা যার সম্পর্কে অ্যাডজেক্টিভ দিতে চাই, অ্যাডজেক্টিভটাকে তার আগেই বসাবো। এই হচ্ছে আমাদের কথা। তিন পুরুষ যখন একসাথে কাজ করে, তখন তিন পুরুষ মানে পিতা আর পিতার পিতা, ব্যাপারটি এরকম হয়। আমি পিতা আর পিতার পিতা, এরকম নয় কিন্তু। এই তিন পুরুষ মানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বলতে তুমি রহিমও আমি পড়তে যাবো, এতে কি সমস্যা আছে? কাজ করার ক্ষেত্রে 231, এই কথা তো আমরা মুখস্থ রাখতেই পারি, বা 321, দুইটাই সঠিক। কিন্তু যখন দোষ স্বীকার করা হবে তখন 1 2 3, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই কথা মুখস্থ রাখা যায়, তাতে সমস্যা নেই। কিন্তু আমার কথাটা হচ্ছে যে কাজ যখন করতে যাব, তখন ফার্স্ট পার্সন সবসময় শেষে কেন? কইতে পারবা? দেখো তো, তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। পারবা কেউ কইতে? দেখো, তার শেষের পার্সনটা অনুযায়ী ভার্ব হবে এই জন্য। আরে তুমি, সেটা তো ঠিক আছে, শেষের পার্সনটা অনুযায়ী ভার্ব হবে, তা শেষের পার্সনটা অনুযায়ী অন্য কাউকে বসিয়ে সে অনুযায়ী ভার্ব বসিয়ে দিলে কি হবে? না স্যার, কারণ এখানে তো ফার্স্ট পার্সনও আছে, আমি। এইটা হচ্ছে কাজের কথায় আসো, যে যে বাক্যে ফার্স্ট পার্সনের উপস্থিতি থাকে, ওই বাক্যে নিশ্চিত রূপে ক্রিয়ার রূপ ফার্স্ট পার্সন অনুযায়ী হতে হবে। কারণ ওই কথাটা কও ফার্স্ট পার্সনের মুখেই থাকে। এই জি তুমি স্যার। কি এবার কি বুঝতে পারছো যে কেন ফার্স্ট পার্সন সবসময় শেষে যাচ্ছে? জি স্যার। এ- এই আমি যখন এই বাক্যে উপস্থিত, তখন তো আমি কি এই কথাটা মুখে নিয়ে বলতে হবে, অন্য কারোর ক্ষমতা আছে এই বাক্য মুখে নেওয়ার। অতএব আমি যেহেতু বাক্যটিকে মুখে নিয়ে যাচ্ছে, ফলে ওই বাক্যের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে বসানোর ক্ষেত্রে ফার্স্ট পার্সন সবসময় শেষে থেকে সেকেন্ড ফার্স্ট, সেকেন্ড সেকেন্ড থার্ড বা থার্ড সেকেন্ড যে কোনো হতে পারে। ফলে এই জন্য এই কাজ করার ক্ষেত্রে বলা হয়েছে তুমি আমি ও সে, এটা যে কোনো একটা, রহিম তুমিও হতে পারে, আমি আমি কি তুমি রহিমও হতে পারে, কিন্তু আমি সবসময় কোথায়? শেষে। কিন্তু দোষ স্বীকার যখন করা হচ্ছে, তখন কি ওখানে কোনো ধরনের ক্রিয়ার রূপ তৈরি হচ্ছে বলতো? আমি আছাই বাক্যে ঠিক আছে, কিন্তু যখন দোষ স্বীকার বা গুণ স্বীকার বা কোনো ধরনের গুণের প্রকাশ করেন পায়, তখন কি ক্রিয়ার রূপের কিছু দরকার হয়? ক্রিয়ার রূপটা তো বাক্যে সবসময় পরিবর্তিত হয়ে বসে, তোমাদের সেটি মনে আছে। আমি বলেছিলাম যে একটা বাক্যে ক্রিয়াকে তুমি কিভাবে চিনবে বলো তো, দেখি কি টেকনিক মনে আছে? স্যার ক্রিয়ার কাল অনুযায়ী। আর আর একটা যেন কাল কি। আর পুরুষ অনুযায়ী। হ্যাঁ বলো। কাল এবং পুরুষ অনুযায়ী। কাল এবং পুরুষ অনুযায়ী, ভেরি গুড। কাল এবং কর্তা অনুযায়ী। কর্তা অনুযায়ী নিশ্চিত রূপে ক্রিয়াটা ব্যবহৃত হবে, যদিও আমরা কাল যদি বুঝতে না পারি সে কথা পরে। কারণ কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ যত সহজে বোঝা যায়,
কাল অনুযায়ী ক্রিয়ার রূপ অত সহজে বোঝা যায় না। ব্যাপারটা কি বুঝতে পারলে কিনা? হ্যাঁ, একজনকে তুমি বললে, "এই, কি করছিস?" ও বলে, "আমি ভাত খাই।" খেয়াল করো, তুমি বলছো কি করছিস, ও বলতে ভাত, আমি ভাত খাই। তাহলে এই ঘটনাটা কি দাঁড়ালো? ওই মুহূর্তে ওর কি বলা উচিত ছিল? আমি ভাত ভাত খাচ্ছি। খাচ্ছি। কন্টিনিউয়াস। কিন্তু দেখো, কন্টিনিউয়াস রূপ কেউ ক্রিয়ার রূপ দ্বারা কিন্তু বুঝিয়ে দিয়েছে বর্তমান দ্বারা, তাই না? সুতরাং ক্রিয়ার রূপ কর্তা অনুযায়ী হবেই, কাল অনুযায়ী হোক বা না। আমার এই কথাটা কি তোমাদের পছন্দ হলো? হইতে পারবে ওটা, এবার কি জি করছিস স্যার, ওটা আমি তাহলে তো আমি তুমিও রহিম দোষী, এখানে তো ক্রিয়া কোনটা? আমি তুমিও রহিম দোষী হয়েছি, এটা হলে তো হতো। হ্যাঁ, দোষীটা তা কি তো এখানে বিশেষ্য হচ্ছে? বলছি যে দোষীটা এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, বিশেষণ না, বিশেষণ হচ্ছে এখানে। বা আমি তুমিও রহিম দোষী না, আমি তুমিও রহিম ভালো। যাই হোক, ক্রিয়ার রূপ তো আর এখানে ব্যবহার করা হয়নি, অনুক্ত ক্রিয়া আছে। ফলে এখানে তুমি, আমি আর রহিম যে যে অবস্থানে থাকুক তাতে কোনো সমস্যা নাই। কথা কি বোঝা গেছে? জি স্যার, তার মানে এখানে যদি তুমি আমিও রহিম দিতাম তাও ঠিক হতো। হ্যাঁ, বলছে তাও ঠিক হতো, কিন্তু এইবার এই বাক্যটার জন্য নিয়মটা তৈরি হয়েছে যে আহ, দেখো, দোষ স্বীকার করার ক্ষেত্রে বলছে এখানে কথাটা, কিন্তু এইভাবে তৈরি হয়েছে। আমি বলছি যে দোষ স্বীকার করার ক্ষেত্রে নয় এখানে, এটি গুণ স্বীকার করার ক্ষেত্রেও, যেখানে কাজের বিবরণ থাকবে না, সেখানে যেহেতু কারে আগে কারে পরে দেব, তার থেকে ওর যে আগে আসে, যে তারপরে, যে তারপরে, সেই সিকোয়েন্স মেনটেন করেই আসো। কথা কি বুঝতে পারছো কিনা? জি সিকোয়েন্স স্যার। মেনটেন করে থাকে, এখানে তো আর কোনো নিয়ম চলছে না। কিন্তু যখন কাজ করাটা আসছে, তখন যেহেতু তিনজনের ভিতরে যদি কাজ করার বিবরণ দিয়ে থাকে, তা ওই কথাটা কয় কি? আমি বাক্যে উপস্থিত হওয়া মানেই হচ্ছে ওই বাক্যটা আমির মুখে, এই কথাটা তোমাকে বুঝতেই হবে। নিশ্চিত রূপে ওই বাক্যটা আমির মুখে। এখন আমি এই সম্পর্কে যে এই যে বিশ্লেষণ গুলো করলাম, এই বিশ্লেষণ গুলো কিন্তু কোনো বইয়ে কোথাও লেখা নেই। ওখানে একেবারে পরিচ্ছন্ন ভাবে ওই কথাটাই আছে, কাজ করার ক্ষেত্রে 231, ইংরেজিতে তাই লেখা আছে। আর দোষ স্বীকার বা কাজ, কাজের ইসে বর্ণনালীতে তা তৈরি হবে। ফলে আমরা তিনটা পুরুষকে ব্যবহার করার ক্ষেত্রে যে টেকনিক শিখলাম, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমনি তুমি আন্দাজে 1 2 3 আর 231 বা কি কত ওটা, 231 অথবা কত একশো মনে একুশ আছে? 321। 321। মনে রেখেও তুমি পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে সেটাকে খুব ভালো যৌক্তিক মনে হয় না। সমার্থক শব্দের বাহুল্য ব্যবহার জনিত অবক্ষয় বলো কিসের ভিতরে পড়তে পারে? একই শব্দের দ্বিত্ব প্রয়োগ না, তার মানে দ্বিত্ব তার ভিতরে উপস্থিত। আচ্ছা, অশ্রু জলে বুক ভেসে গেল, পাও কি হবে? অশ্রুতে বুক ভেসে গেল। বা অথবা স্যার জলে বুক ভেসে গেল। কোন জলে? স্যার চোখের জলে। এইটা বলতে হবে, না হলে কিন্তু হবে না। সব জলে তার বুক বাড়ে না। এইবার যদি কেউ কয় যে স্যার আপনি কোন কি, বুক কি ভেসে যায় নাকি, বুক ভিজে যেতে পারে, জি কথাটা কি স্যার। ধরতে পারছো? এই জন্য, স্যার অশ্রুতে বুক ধরে এটা তো শুনতে আমি বুক ভেসে যাওয়ার পক্ষে না, বুক ভিজে যাওয়ার পক্ষে। তো যাই হোক, ভেসে গেলেও সমস্যা নাই। আমরা বলতে চাচ্ছি অশ্রু আর জলের দ্বিত্ব প্রয়োগ ঘটে গেছে। ভেসে যাওয়া বা ভিজে যাওয়ার ভিতরে একটা আর্টিস্টিক প্রয়োগ আছে, তাই না? ভিজে যাওয়ার ভিতরে আছে কাঠখোট্টা ভাব, যা হয় তাই। আর ভেসে যাওয়ার ভিতরে আছে ওই ভিজে যাওয়াকেই সে ভেসে যাওয়ার মাধ্যমে প্রকাশ করেছে। কোথায় সমস্যা নেই, কিন্তু অশ্রু জল বা শুধু জল, বা অশ্রু, শুধু অশ্রু, এতে সমস্যা আছে না?
আমরা তাহলে অশ্রুতে মানে চোখের জলে বুঝলাম, অথবা চোখের জল। নিয়মটা নিলাম যে একই অর্থবহ শব্দকে দুইবার ব্যবহার করা যাবে না। সাহিত্যে কিন্তু তার কোনো সমস্যা নাই, এটা তোমাদের একটু মানতে হবে। সুতরাং এই বাক্যগুলো সাহিত্যের জায়গা থেকে নয়। দরকার টেনে দিয়ে দিও, ঠান্ডা চলে আসবে না। বলছে তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে পাথা। দেখো তো বোঝো কিনা কি বলছে। তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা, চরণে নুপুর খানি বাজে আঘাত। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নে কবিতা থেকে নেওয়া বাক্য। তনু দেহ মানে কি? তনু মানে কি? দেহ। আর দেহ তো আছে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। পারছি স্যার। তাহলে তনু দেহ মানে ভিন্ন রকম বোঝালো কিছু। শীর্ণ দেহ, শীর্ণ কায়, একেবারে হালকা পাতলা চিপচিপে গঠনের, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। সাহিত্যে তার কোনো ভুল নেই। ঠিক আছে। সমার্থক শব্দ আমরা বাহুল্যতা বর্জন করব। বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে। অথবা মূল সহ। মূল সহ অথবা সমূল না। জি ওইটা স্যার। উৎ হয়ে গেছে, উৎপাটিত হবে না, হবে উৎপাটিত, খণ্ডত হবে, বুঝছো? খণ্ডত হবে, খেয়াল করা থাকে। উৎ নয়, উৎপাটিত। তাহলে আমরা বুঝলাম যে একই অর্থবহ শব্দ, কিন্তু এবার একটা উপসর্গ চলে আসছে। স্বটা কিন্তু সেই দৈর্ঘ্য উপসর্গ, আর সহটা হচ্ছে উপসর্গের অর্থ। বলছে যে ঠিক একইভাবে সেই অব্যয়ের দ্বিত্ব প্রয়োগের কথা হতে পারে, আর আমরা এখন বললাম উপসর্গের দ্বিত্ব প্রয়োগের কথা। আমাদের উপসর্গকে দ্বিত্ব প্রয়োগ করতে হয় কিরকম, সহ বলা যাবে না, সহ। সহ যদিও উপসর্গ নাই, কিন্তু আমরা অব্যয়ের অর্থেও তো অব্যয়কে দ্বিত্ব প্রয়োগ বলতে তার অর্থকে বুঝিয়েছিলাম, তাই না? সেটিও এখানে বলা যেতে পারে। আমি তোমাকে বারবার বলছি যে উপরে যে নামগুলো আমি ব্যবহার করছি, ওই নামগুলো কিন্তু খুব চূড়ান্ত কোনো কিছু নয়। সেটি হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে তুমি যেন একটা হেড ওয়ার্ডকে টার্গেট করে নিয়মটাকে মাথায় নিতে পারো, এই জন্য এটি করা। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? বিষয়টি আমার আয়ত্তাধীন আছে মানে কি, আমি এখনো এখানে কর্মরত আছি। কর্মরত আছি মানে দেখো তো ভুলটা ধরতে পারছো কিনা। হ্যাঁ, কর্মরত মানেই তো ওখানে কাজ করছি। আবার রত থেকে আসি থাকা যায়? সেটি ঠিক নয়। ঠিক একইভাবে আমার আয়ত্তাধীন, আয়ত্তে মানেই তো অধীনে। তাহলে সমার্থক শব্দ আছে একই রকম, কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি দুটো। ঠিক আছে, একটা ব্যবহার করতে হবে। আয়ত্ত বানান দেখে নিও। কেবলমাত্র তুমি সে বিষয়ে জানো। আচ্ছা, কেবল কেবল আর মাত্র একই অর্থ বলো। আচ্ছা, হয় কেবল নালে মাত্র, এগুলো আমরা মোটামুটি ব্যবহার করে ফেলি, যাতে ব্যাকরণিক ভুলগুলো ধরতে পারা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ফলে যেন না হয়। বলছে তুমি শ্রেষ্ঠ, উৎকর্ষতাবাচক প্রয়োগে অবপ্রয়োগ, তুমি শ্রেষ্ঠতম। দেখো শ্রেষ্ঠর পরে আবার আর তম হয়, কারণ শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই, একজন হবে। আমার কনিষ্ঠতম ভাই এসেছে, দেখো তো বোঝা যাচ্ছে কিনা। কনিষ্ঠ ভাই। কনিষ্ঠ ভাই এসেছে। হুম। সবার মধ্যে শব্দ অবপ্রয়োগ। আগে একবার দেখেছিলেন, আবার দেখো। বলছে তিনি অহোরাত্রি পরিশ্রম করেন। বলো কি ভুল আছে? স্যার অহোরাত্র হবে। কিভাবে বুঝলা? স্যার সন্ধি বিচ্ছেদের সময় শব্দটা স্যার অহোরাত্রই পড়েছিলাম। কিভাবে বিচ্ছেদ দেখাও, কিভাবে তুমি বিচ্ছেদ করছো? স্যার বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির কোন নিয়ম করেছে?
আগে বিচ্ছেদ বলো। স্যার হ বিসর্গ আর হচ্ছে রাত্রি। হুম, হ হ বিসর্গ আর রাত্রি। এবার বলো হয় ওকার হইতে গেল। স্যার নিয়মটা ভুলে গেছি। কেউ কি নাম জানো বললে? নাফিসা না? না, স্যার নাফিসা, বিসর্গের কয়টা পরিবর্তনের কথা আমি বলছিলাম, কয় ধরনের পরিবর্তনের কথা? 3 ধরনের বলছিলেন মনে হয় স্যার। হুম? স্যার এটা মনে হয় নিপাতনে সিদ্ধ ছিল। এটি নিপাতনে সিদ্ধ ছিল, সেটি হচ্ছে রাত্রি থেকে রাত্র হয়েছে তাই। কিন্তু হয় ওকার হওয়ার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে সেটি নিপাতন হয়, সেখানে আমি 5টা নিয়মের কথা বলেছিলাম। কারোর মনে আছে? স্যার পরিবর্তন গুলো মনে আছে, কিন্তু এখানে হয়েছে এক্স্যাক্টলি কি জন্য বিসর্গের পরে মানে র আছে। হ্যাঁ বলো, বিসর্গের পরে কি কি হতে পারে? তোমাদের 5টা পরিবর্তন মনে আছে, বলো। স্যার বিসর্গ উঠে যে ওকার হয়, হুম। তারপরে স হয়, হুম। মানে 3টা স আছে যে, ওই স হ্যাঁ, হয়। তারপর একটা আছে মানে বিসর্গ রয়ে বৃদ্ধি যায়, হয়। একটা হ্যাঁ পূর্বের স্বরে বিসর্গ বৃদ্ধি রয়ে করে। যায়, বাহ, 5টা একটা বলেছো। পূর্ব আচ্ছা, স্বরে আমি বৃদ্ধি। এই কথাও বলেছিলাম 5টার যে কোনো একটা হতে হবে। তুমি বুঝেই ফেলবা যে কোনো একটাই হবে, বাকি 4টা হতেই পারে। তো যেখানে বাকি 4টা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ পরে তো র আছে, র আসার সুযোগ নাই। র এর সাথে স যুক্ত হতে পারে না, তাই স আসবে না। আগের স্বরে কোনো আগের স্বরে কোনো কারের চিহ্ন নাই, অতএব তার বৃদ্ধিও হবে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। র যেহেতু আসে পরে, অতএব রও আসতে পারে। অতএব বিসর্গ ওখানে ওতে পরিণত হবে, কারণ অবিসর্গ অ বা অবিসর্গ র থাকলেই পরে ওটা বিসর্গ উঠেছে, ওটা ওতে পরিণত হয়ে যায়। বাকি 4টা এখানে আসার আর কোনো কারণ নেই। সেই কথা আমরা মাথায় নিয়ে পরের বাক্যে যাই। আমি নিরপরাধ। কি বিষয় আছে? হুম। এরকম ভাবে আমি অপরাধী, না হয় আমি নিরপরাধ। আমি নিরপরাধ। হ্যাঁ, এখন যেহেতু নিরপরাধী বলা হচ্ছে, তার মানে অপরাধ নেই এটাই বলতে চাওয়া হচ্ছে। তবে আমি অপরাধী বলতে পারি না। মনে আছে ওই যে প্রথম বের বিবেচনায় তাহলে বলতে হবে আমি নিরপরাধ না? তাহলে সমাসবদ্ধ শব্দে স্ত্রীবাচকতা রাখা হচ্ছে না আমরা। এরকম নিরহংকারী নয়, নিরহংকার, নির্দোষ। হুম, এগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো, শয়কে আমরা এবার আগে একবার বুঝেছিলাম যে শটা শহীদ অর্থে ব্যবহার করা হয়, সমূল ঢ উৎপন্ন হয়েছে। এবার আমরা জানলাম যে দুটো স আছে, একটা শয় ব, একটা স। দুইটা দুই ধরনের অর্থ, আমরা যেন ভুল করি না। তিনি সসম্মান হল ত্যাগ করলেন। তিনি সসম্মানে হল ত্যাগ করলেন। সসম্মানে, দেখো তো কি বোঝা যায় অর্থটা? স্যার নিজের সম্মান। নিজের সম্মান এরকম বোঝাচ্ছে, কিন্তু স্যার এটা তো হবে না, এটা হবে সম্মানের সাথে। সম্মানের সাথে, অর্থাৎ সম্মান সহ। সম্মান ফেলায় দেয় নাই, নিয়ে গেছে সাথে না? সম্মান, সসম্মান। আরেকটা জিনিস মাথায় রাখবে, আমি সাধারণত সযুক্ত শব্দের সাথে আর কার যুক্ত করতে চাই না, কারণ ওই শটাই ওখানে অর্থ হয়ে বসে যায়। ব্যাপারটা কি বোঝা গেছে? দেখো তো। ঠিক একই ভাবে দেখো বাকি যে বাক্যগুলো আছে, তিনি সস্ত্রীক ঢাকায় গেলেন, এই বাক্যটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্ত্রী সহ, শুধু দন্তের সহ। আপনি সবান্ধবে আমন্ত্রিত।
না, বান্ধব। আর স মানে যেটা শহীদ, সেটিতে ব থাকবে না। স মানে যেটা নিজ, সেটিতে ব। আচ্ছা বলো, সাক্ষরতা দিবসে ব থাকবে না থাকবে না? বলছিলাম মনে হয় আগের দিন, না? কোনো কারণে বলো, সাক্ষরতা দিবসে ব থাকবে না থাকবে না? সন্ধির মাধ্যমে শব্দ তৈরি করো। শুনতে পাচ্ছ? স্যার ব তো জি থাকবেই স্যার, সাক্ষরতা ব থাকবে দিবসে। স্যার। সাক্ষরতা দিবসে ব থাকবে। ওই দিনই তো বললাম যে আর সাক্ষরতা স্বাক্ষরিত এই দুটাতে মনে হয় থাকবে না। এটা হলো স অক্ষর, মানে অক্ষর সহ, অর্থাৎ অক্ষর সহ স অক্ষর। আর তুমি যখন বলবা যে নিজের অক্ষর, তখন হলো শয় ব যোগ অক্ষর। এটা হলো স্বাক্ষর। ঠিক আছে? অতএব সাক্ষরতা দিবসে কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্ন, এই অর্থে, নিজের অক্ষর অর্থে নয়। সুতরাং সাইন যেটা, সেটিতে ব বলা আছে। কথা কি বুঝতে পারছো? এই অর্থটা একটু মাথায় রেখো, কাজে লাগে। সার্থকের সাথে নিজের স্বার্থের কোনো সম্পর্ক নাই, অর্থসহ অবস্থানের সম্পর্ক আছে। যেটি সার্থক, অর্থাৎ এইটা এখন অর্থসহ অবস্থিত, অতএব সার্থক বানানেও কিন্তু বকরা নাই। এই যে যে শব্দ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ঘুরে ফিরে এরা আসবে, তোমরা কিন্তু ভুল করে ফেলবে যদি সুন্দরভাবে যে একটু অর্থের সাথে সংশ্লিষ্টতা রক্ষা করে আলাদা না করো। কথাটা কি আমি বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। অর্থের সাথে এর সংশ্লিষ্টতা রক্ষা করে তোমাকে এটা মাথায় রাখতে হবে। কি রে বাবা, কিছুই তো নড়ে চলে না। এই কলম উঠিয়ে তো বিপদে পড়লাম। স্যার ক্লাস কি শেষ? না, আরো আছে। আচ্ছা। হুম। দেখো, সবচেয়ে ব্যবহৃত বিরাট ভুল, আমাদের অফিস আদালতে আমরা এগুলো দেখে থাকি, অফিসে স্যার নানা স্ক্রিন ধরনের। শেয়ার হয়নি। ও সরি 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 সরি, ওই যে হ্যাং হয়ে বসছিল ওই অংশটুকু, পরে আমি এই কেটে দিলাম না, না আছি তো। বলতে সকল শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে, সকল শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে। আমাদের এটা শুদ্ধ বাক্য, সবগুলো নিয়ে আসি, এগুলোর এটা উল্টো পাল্টা দেওয়া আছে। দেখো, শিক্ষার্থীদেরকে জানানো, দেখো তো কি কি বিভক্তি আর কি কি অপপ্রয়োগ হতে পারে। দেখো, শিক্ষার্থীদের, আবার কে, দুইটা প্রত্যয় না? প্রত্যয় না তো কি, এটা দুইটা বিভক্তি না? শিক্ষার্থীদের জানানো হলো, তাতে কি সমস্যা আছে? না, যদি শিক্ষার্থীকে জানানো হলো বলতো, তাতে একটু সমস্যা হয়। কি হয় কত, তাহলে ওই শিক্ষার্থীদের খালি জানানো হয়। তাহলে কে ব্যবহার করলে সকল আনতে হবে, খেয়াল করছো? সকল শিক্ষার্থীকে। তাহলে আমরা এখানে পেলাম দুটো বিভক্তি আমরা ব্যবহার করতে পারছি না। আর যদি আমরা বিভক্তি দুইটা ব্যবহার না করি, যেটা করতে পারবো না, সেক্ষেত্রে বহুত্ববাচক একটা শব্দ কিন্তু আমাদের আনতে হবে। এবার আমাদেরকে যেতে হবে, এমন ভাবে অনেকে বলে এ কলমকে দিয়ে কাজ হবে না। দেখো, এ কলমে কাজ হবে না বলা যায়,
অথবা এই কলমটা দিয়ে কাজ হবে না সেটি বলা যায়। দিয়ে এবং কে দুটাই বিভক্তি, খেয়াল করছো? দিয়েটা কোন বিভক্তি চিহ্ন মনে আছে? জি স্যার, তৃতীয়া। তৃতীয় স্যার। তৃতীয়া। আবার কে এটা দ্বিতীয়, চতুর্থ। ফলে আমরা এটা ব্যবহার করতে পারছি। তাদেরকে দিয়ে এই কাজ করিও না, এমন করে তো আমরা অনেকেই বলে ফেলি। হ্যাঁ, হয় তাদের দিয়ে, হয় না এটাই, তাদেরকে দিয়ে, তাদেরকে ব্যবহার করে সুযোগ নেই, কারণ তাদেরটাই পুনরুক্ত শব্দ। ব্যাপারটা কি ধরতে পারছো? তাদেরটাই হচ্ছে এখানে পুনরুক্ত শব্দ। বিশেষণের দ্বিত্ব প্রয়োগে ভাষার অবক্ষয় খেয়াল করো। বিশেষণের দ্বিত্ব প্রয়োগে, ও এটা একটা উদাহরণ আমি দিয়েছিলাম, তাই না? ওই যে ভালো ভালো ছেলেরা খেলতে এসেছে, জি স্যার। তার একটা উদাহরণ এখানে আমরা, মানে ওই নিয়মের সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে যায়, তাতে আর সমস্যা হয় না। দেখো তো, আমরা দু একটা বাক্য নিয়েছি, তুমি একটু বলার চেষ্টা করো প্রথমটা কি হতে পারে। এক কথা প্রমাণিত হয়েছে, প্রমাণ হয়েছে এক কথা। স্যার এই কথা প্রমাণিত হয়েছে। এ কথা প্রমাণিত হয়েছে। প্রমাণিত না, এ কথা প্রমাণিত হয়েছে। আবার এখানে খাঁটি করে এটা পাইছিল, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত। ওই যে অভ্যন্তরীণ বানানটা প্রত্যয় জনিত ভুল বানানে আছে। তোমরা পরেরটা বলো, তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, কি হতে পারে বলো তো? তার স্যার সৌজন্যে সৌজন্যে। এই জন্যই মুগ্ধ হলাম। হম, সকল ছাত্ররা উপস্থিত আছে। ছাত্ররা উপস্থিত আছে বা সকল ছাত্র উপস্থিত আছে। এইবার এই বাক্যটা শুদ্ধ আসলে কোনটা হবে কখন? ছাত্ররা উপস্থিত আছে। সেটাই, এখানে তো সবাই উপস্থিত আছে, তত কোয়ার সুযোগ নাই আছে না। এই কলেজ চলাকালীন, এটা দেখো, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বলে দেয়। বলো কি হবে? কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ। তাই? হর্ন বাজানো নিষেধ? স্যার নিষিদ্ধ। হর্ন বানান হরে মূর্ধন্য ন। মূর্ধন্য কেন হবে? আর এটা মূর্ধন্য স্যার হবে না নত্যবিধানের তো, নিয়ম কারণ অনুযায়ী র রেফের পরে বলো শাশ্বত, কেন মূর্ধন্য। মূর্ধন্য হবে না? হবে না কারণ হর্ন তো বিদেশি শব্দ স্যার। দেখো, নত্যবিধানের নিয়ম চলে আসছে না এবার। তাহলে জি স্যার। বললাম যে কোন জায়গায় বাদ দেওয়ার সুযোগ নাই। ছেলেটি দুর্দান্ত মেধাবী, কি কি চেঞ্জ করবা? ছেলেটি মেধাবী। খুব মেধাবী হতে পারে বা অত্যন্ত মেধাবী হতে পারে। হুম, প্রচন্ড মেধাবী বলা যাবে? প্রচন্ড ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক স্যার। তাই? প্রচন্ড ইতিবাচক, প্রচন্ড নেতিবাচক। তারপর আকণ্ঠ পর্যন্ত কি, এটা ভোজনে স্বাস্থ্যহানি ঘটে না? কি স্যার করতে পারে? আকণ্ঠ আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি। ভোজনের অথবা স্বাস্থ্যহানি। কণ্ঠ পর্যন্ত স্যার। অথবা কণ্ঠ পর্যন্ত, হ্যাঁ, ভালো হয়েছে। দেখো এবার কথাটা ওটা হয়েছে খাঁটি গরু। ও এইটাই তো এখনই করলাম, তাই না? বিরাট গরু ছাগলের হাট, কি হবে? গরু গরু ছাগলের ছাগলের বিরাট বিরাট হাট। হাট। হম, সকল ছাত্রছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল। দেখো, যা যা নিয়ম পাচ্ছ ওই টাইপের বাক্যই আছে, কপি। সকল ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত। সকল ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল, এটা না বলে ছাত্রছাত্রীরা ক্লাসে ছাত্রছাত্রী উপস্থিত ছিল, এটা বলা ভালো। কথা কি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। জি স্যার।
সকল কথাটা আমরা কেন বলতে পারলাম না কও তো? বুঝতে পারবা আবারও? কারণ সকলের মাধ্যমে এইবার স্পেসিফিকেশন থাকে না, কারণ ওখানে তো সবাই উপস্থিত হবে না আসলে। ওখানে ছাত্রছাত্রীরা থাকতে পারে, সেটা বেশিরভাগ হতে পারে, কিন্তু কি না, সকল না। কথাটা কি ধরতে পারছো আমি কোন কারণে বিষয়টিকে ভিন্নভাবে বলতে বলছি? জি স্যার। তারপর আপনি একের লাঠি দশের বোঝা নাকি, না দশের বোঝা একের লাঠি? একের বোঝা দশের দশের লাঠি লাঠি কি হবে? দশের লাঠি এগুলো স্যার। আর এটা ইহার আবশ্যকতা নাই কি হবে? স্যার আবশ্যকতা নাই। তাই তো বলে ফেললাম তো। আপনি সপরিবারে আমন্ত্রিত কি হবে? আপনি স্যার পরিবার বফলাটা সহ প- আমন্ত্রিত। উঠে যাবে, বফলাটা হুম। বফলাটা তুলে শুধু শুধু স বফরাটা উঠে মানে যাবে? দন্ত স। শুধু শুধু বফরাটা উঠে যাবে এই কথাটাই এখানে ঠিক নয়, যদিও সেইভাবে চলছে। আপনি দেখ, পরিবার সহ আমন্ত্রিত, এটা হবে স্যার। হ্যাঁ বলতে হবে আপনি সপরিবার আমন্ত্রিত, এই কার্ডটা উঠাই দিতে হবে। কারণ সপরিবার মানে কি, পরিবার সহ। তাতে কি আর এ কার সুযোগ আছে? না স্যার। আমার এই জায়গাটা কি ধরতে পারছো আমি কি কইছি? জি স্যার। গাইডে ফাইডে কিন্তু ওটা, বা যেখানে তোমরা ই করবে ওখানে দেখবা যে এ কার সহই আছে। এই জন্য এ কার সহতে উত্তরের সমস্যা নাই, সেভাবে দেওয়া হয়। কিন্তু আমরা যদি আরো শুদ্ধতে যেতে যাই তাহলে কিন্তু কি বললাম, এ কার বাদ দিয়ে। ওকে, কারণ আমরা বুঝি যে যেখানে সব উপসর্গটা ব্যবহার করা হয়, মানে ওইটার সাথে আর একারের ব্যবহারটা আবারও একটা অহেতুকতার সৃষ্টি করে। ঠিক আছে, পরেরটা, দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। খেয়াল করো, দরিদ্র কি যে করতে তোমার ইচ্ছে যথেষ্ট। 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 যথেষ্টতে কোনো সমস্যা আছে নাকি? যথেষ্ট হবে নাকি? বানানগত। এটা কি যথেষ্ট, মানে ট না ঠ শেষে? ঠ স্যার, ঠ মনে হচ্ছে। হুম। ঠ স্যার। না, তার মানে তুমি এই শব্দটি নিয়ে দ্বন্দ্বে আছো যে ট না ঠ। বলো এটার ই কি হবে, বিচ্ছেদ কি হবে, কিভাবে তৈরি হয়েছে? এটা তো যথাযোগ যথাযোগ ইষ্ট। 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 ইষ্ট, তাহলে তো যথেষ্টই। তা তুমি যথেষ্ট কেন ভাবছো? আমি যে ডাউট দিয়েছি সেই সন্ধি থেকে তুমি সরে যেতে পারছো, আর সন্ধির মাধ্যমে শব্দটিকে ঠিক রাখতে পারো, খেয়াল করছো? কেউ কেউ ঠিক রাখছো, সেটি ভালো। কিন্তু আমি তোমার টেকনিকের দিকে নিয়ে যাচ্ছি আসলে, যে তুমি কিভাবে তোমার দ্বন্দ্বের জায়গায় তুমি সিদ্ধান্তে অটল থাকবে যে হ্যাঁ তাই তো। মনে রাখবা ঘনিষ্ঠ শব্দটা হচ্ছে ঘনিষ্ঠ, নট ঘনিষ্ঠ। কারণ এই শব্দটাকে ইষ্টতে আলাদা করা যায় না। ফলে একটু খেয়াল রাখতে হবে, শকুনের দোয়ায় হাতি মরে না। কি মরে না শকুনের দোয়ায় আসলে? স্যার। গরু। স্যার, হ্যাঁ। উপরের বাক্যটা স্যার, দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছে যথেষ্ট। এটা কি স্যার হুম। দুইভাবে হয়? দরিদ্র, দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছে যথেষ্ট। না স্যার, দরিদ্রকে জয় করতে তোমার ইচ্ছেটাই যথেষ্ট। আরেকটা, দারিদ্রতা জয় করতে তোমার ইচ্ছে যথেষ্ট। না, এটা হবে দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট, অথবা দারিদ্র্যকে জয় করতে। আচ্ছা স্যার। হয় জফলা, অথবা বলো তা। তা। হ্যাঁ। মানে কিসের সাথে? মূল শব্দের সাথে। বলে মূল শব্দ কি? দরিদ্র। তারপরে তার সাথে যুক্ত করে আমরা তা প্রত্যয়ে বিশেষণ করতে পারি, অথবা সরি বিশেষণ না, বিশেষ্য করতে পারি, অথবা জ প্রত্যয়ে বিশেষ্য করতে পারি। ঠিক আছে তো ব্যাপারটা?
ওই জায়গাগুলো ভুলে দেওয়া। সে সবাই কি, এটা বাক্যটা বুঝতে পারছি না বল। সে সবাই, আমার এখান থেকে তিনি দেখছি। সভায় উপস্থিত ছিলেন। হুম, সে সবাই উপস্থিত ছিলেন, হয় সে সবাই উপস্থিত ছিল অথবা তিনি ছিলেন, মানে এই জায়গাটা আমরা নিয়মের আকারে করি নাই। এখানে আমরা বলতে চাচ্ছি যে কর্তার সাথে সম্পর্ক রেখে ক্রিয়ার যে রূপটা তৈরি হয়। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা এটা? বলছিলাম যে কাল অনুযায়ী কর্তা ব্যবহার না করলেও, সরি কি, ক্রিয়া ব্যবহার না করলেও কর্তা অনুযায়ী ক্রিয়া ব্যবহার কিন্তু তোমাকে করতেই হবে। কাল অনুযায়ী না করলে ভুল হতে পারে, তা হয়তো চোখে না করতে পারে, কিন্তু ক্রিয়া অনুযায়ী না করলে সেটা খুব বিদঘুটে তৈরি হয়। খেয়াল করছো? যদি কও যে আমাদের স্যার এই কথা বললো, দেখো এটা শুনতে এত বিশ্রী শোনাবে যদি তোমার একটা সেন্স তৈরি হয়ে যায় যে স্যার মানে হচ্ছে উনি এটা বললেন। ব্যাপারটা কি ধরতে পারছো? এই আচরণটা কিন্তু করতে হবে। একটা স্যার এই কথা বলেছে, একটা একটা স্যারের সাথে কথা হয়েছিল, এগুলো অপপ্রয়োগের জায়গায়ও খারাপ, শুনতে হতো খুব বিশ্রী শোনায়। একটা টিচার আইছিল আজকে এই কথা বলছে, এটা যারা বলছে তাদের আদব কায়দার জায়গায় বিরাট ঘাটতি আছে, এটা বোঝা যায়। আচ্ছা, ফলে আমরা, যেহেতু আপনা আপনি সম্পর্ক তৈরি হয়েছে ওখানে, তাই সে না হয়ে কি ব্যবহার করছি, তিনি। ক্রিয়া অনুযায়ী প্রোনাউনের একটা ব্যবহার। ও, তাহলে আমাদের তো বোধহয় হয়ে গেল, বুঝছো? আর আমরা ওইভাবে বাক্য রাখিনি। তোমরা এবার তোমাদের যেই আছে, এখানে তো বাক্য আছে, আমার কাছে অল্প কিছু বাক্য তৈরি করা আছে। বাকিরা যে পরীক্ষা আসে, তোমরা একটা কাজ করবে, তোমাদের বই থেকে দেখো, যে বাক্যগুলো দেওয়া আছে প্র্যাকটিস করো। আমি যখন পড়াশোনা করছি তখন এই সব পড়ে আমি আসলে 14টা নিয়ম তৈরি করছিলাম। ওই যে এক দ্বিত্ব দিয়ে সবগুলো শেষ করে দিয়েছিলাম, পরে এখানে আবার আলাদাভাবে তোমার কিসের কিসের দ্বিত্ব হয় তা দিয়ে আবার নিয়ম তৈরি করা, তাই না? তাতে করে তোমাদের আরো একটু আলাদাভাবে ধরতে সুবিধা হয়। এই অপপ্রয়োগ হচ্ছে, এই হলো আমাদের পড়া। এখন এই অপপ্রয়োগে যদি তুমি ওই ব্যাকরণের ভিন্ন ভিন্ন টপিক পড়ার সময় ওটাকে পড়তে পারো। আবার এই একটার ভিতর ঢুকে যে অপপ্রয়োগটা পড়তে থাকি, দেখি এটা পড়তে যে প্র্যাকটিস করতে যে তখনই দেখবো যে সন্ধিজাত, সমাসজাত, প্রত্যয় উপসর্গজাত, যখনই দেখবো যে তোমার মনে থাকছে না, তখনই তুমি ব্যাকরণ ওই টপিকটা পড়ে ফেলতে পারো। আমার কথাটা কি বুঝতে পারছো? যে তুমি যে কোনো একদিক দিয়ে গেলে নিজেকে যাচাই বাছাই করতে পারবা যে ব্যাকরণ সম্পর্কে তোমার আপাতত ধারণা কোন অবস্থানে আছে। এই, তাহলে আমরা বিরাট একটা সংগ্রামের পথ বাড়ি দিলাম বলা যায়। বিষয়গুলো যে খুব ডিফিকাল্ট ছিল তা না, তোমরা নিজেরাও এটা পড়ে এই করে অনুভব করে ফেলতে পারবে। কাজ হচ্ছে যে নিয়মগুলো তোমাদের কাছে তৈরি হলো, নিয়মগুলোকে একটু তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে ইনামুল? জি স্যার, আছে, শুনতে পাচ্ছি। বলো তাহলে, আমরা ক্লাস শেষের দিকে আসছি। আমি বেশ ভালো লেগেছে ওদের, কয়েকজনের পড়াশোনার ইটা বেশ ভালো, ক্যাপাসিটিটা বেশ ভালো। ওরা আমার পড়ানোর স্টাইলটাকে অনুভব করতে পেরেছে বা ধরতেও পেরেছে যে কিভাবে আসলে পড়াতে চাই এবং আগ্রহটা কোথায়। ভালো, এটা ভালো করবে তোমরা, আমি আশা করছি। আর একটা কথা, বলো। আপনার তো মানে বাংলা নিয়ে পড়ার কোনো ইচ্ছা ছিল না, তাহলে ব্যাকরণের এত সূক্ষ্ম বিশ্লেষণে পৌঁছালেন কিভাবে?